শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে গেল। আপনি আপনি কিভাবে? সরেন, কেউ রুমে চলে আসবে তো। অবন্তী চৌধুরীকে কে কি বলবে শুনি? অবন্তী চৌধুরী কাউকে ভয় পায় না, আর কেউ আসবে না। আন্টি জানে আমি এই রুমে এসেছি। কিন্তু আপু, তা ঠিক আছে, আপনি আমার উপর এমনভাবে শুয়ে কেন? আপনার ভারে আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম। এবার নামুন এবং কি হয়েছে তা বলুন। কিন্তু আলালের ঘরের দুলালি আমার উপর থেকে নামছে না, আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও তার চোখের দিকে তাকালাম। চোখের দিকে তাকাতেই তার চোখের গভীরে হারিয়ে গেলাম। সাঁতার না জানায় এই আমি যেন ভালোবাসার এক গভীর সমুদ্রে ভেসে চলেছি। যতবার নিজেকে সামলে নিতে চেয়েছি, ততবারই তার মায়াভরা চোখ দুটো আমাকে আরও কাছে টেনে নিয়েছে। চোখের গভীরে এমন এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে, যেখান থেকে ফিরে আসতে ইচ্ছেই করছে না। সাঁতার না জানায় এই আমি যেন অজান্তেই ভালোবাসার এক গভীর সমুদ্রে নেমে পড়েছি, ডুবে যাচ্ছি। তবুও বাঁচার যেন কোনো চেষ্টাই নেই, কারণ এই ডুবে যাওয়াতেই যেন এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। তার কপাল বেয়ে নেমে আসা একগুচ্ছ এলোমেলো চুল ফ্যানের বাতাসে দুলে আমার গালে ছুঁয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। এত কাছ থেকে তাকে আগে কখনো দেখিনি। মনে হচ্ছে তার চোখের ভাষা আজ হাজারটা কথার চেয়েও বেশি কিছু বলছে। ঠোঁটে স্পর্শ অনুভব করতেই বাস্তবে ফিরে দেখি আমার ঠোঁটের উপর ঠোঁট রেখেছে। আমার তো বেশ ভালো লাগছে। কপালে হাত দিয়ে দূরে সরিয়ে বললাম, আপনি কি করছেন আপু? আমার কথা শুনে লজ্জায় গাল লাল হয়ে গেল। আপনার কি হয়েছে? কি হয়েছে জানি না, তবে সকাল সকাল তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করেছে, তাই চলে এসেছি। এসে দেখি ঘুমিয়ে, তাই আর কি। আপনি রাজশাহী থেকে এতটা পথ এসেছেন, কিন্তু কি হয়েছে বলবেন তো? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলনি কেন? এই 4 বছরে একবারও কেন বললে না? তুমি তো আমাকে একটিবার বলতে পারতে। আমি ভেবেছিলাম আপনি বুঝবেন, আপনিও বুঝেননি, আর আমারও বলা হয়নি। আপনারা কত বড় লোক, আর আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। এইসব ভেবে আরও কিছু বলিনি। উনি আমার চোখের দিকে আবারও তাকালেন। কিন্তু কথা হচ্ছে, জানলোটা কিভাবে যে আমি ওনাকে ভালোবাসি? তোমার বন্ধুদের বললে ভালোবাসো, কিন্তু যাকে ভালোবাসো তাকেই বললে না। কথাটা শুনে আমি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। ওর চোখের ভাষা বদলে গেছে। সেখানে রাগ নেই, আছে শুধু একরাশ অভিমান আর ভালোবাসা। সত্যি তো, মনের ভিতরে এত অনুভূতির ভিড় জমিয়ে রেখেছিলাম, কিন্তু মুখ ফুটে বলার সাহস পাইনি। কেবল এই ভেবে, কোথায় ও আর কোথায় আমি? কে বলল আপনাকে এসব? আর আর আপনি বা বিশ্বাস করলেন কিভাবে? কে বলেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, তোমার কাছের মানুষগুলো অন্তত তোমার চেয়ে অনেক বেশি স্পষ্টভাষী। আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মানে, কে বলেছে আপনাকে এইসব? তোমার ফ্রেন্ড তানবীর, তার সাথে গতকাল রাতে মার্কেটে দেখা হয়েছিল। ওখান থেকে কিছুটা আভাস পেয়ে তাকে চেপে ধরতেই সবকিছু বলে। কেন বলনি এইবার বলো? আপনার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল একদমই ভিন্ন। আপনি যা চান তাই পেয়ে যান, কিন্তু আমাদের বেলায় তা ভিন্ন। আপনি এবার আমার উপর থেকে নামেন। এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছ কেন? তোমার কাজ নেই? আছে, এবার আপনি আমার উপর থেকে নামেন। তুমি কিন্তু এখনো কারণ বলনি। আগে কারণ বলো, তারপর তোমার উপর থেকে নামবো, এর আগে না। আপনি এসেছেন আপনার আব্বু জানে না, বাসায় না জানিয়ে এসেছেন? এদিক সেদিক নিয়ে প্রশ্ন করে আসল কথা এড়িয়ে যেতে চাইছো কেন? তুমি কি বলবা? দেখেন, ঘুমাতে দেন। এমনিতেই ফজরের সময় ঘুমিয়েছি। রাত জেগে কি করা হচ্ছে? রিলস দেখতে দেখতে কখন সময় গিয়েছে টেরই পাইনি। তুমি চাকরি না খুঁজে চলে এলে কেন? পাশ থেকে কাঁথা টেনে ওনার উপর চাপিয়ে দিয়ে মুখ ঢেকে পাশে শুয়ে উঠে পড়লাম। উনি তাড়াতাড়ি কাঁথা সরিয়ে রেগে আমার দিকে তাকালো। তুমি মাস্টার্স কমপ্লিট করলে না কেন? তুমি চাকরিও খুঁজলে না, মাস্টার্সও করছো না, গ্রামে এসে কি করবা? এই তো, খাবো, ঘুমাবো আর ঘুরে বেড়াবো। তোমার বাবা তো জমিদার, তাই না? মুচকি একটা হাসি দিয়ে বাইরে এসে কল ঘরে এলাম। এসে ব্রাশ করে বেরিয়ে আসতেই দেখি আমার ল্যাপটপ অন করেছে।
কিন্তু লক করা আছে তাই আর কিছু করতে পারছে না। তুমি রাজশাহী ফিরে চলো। দেখুন, আমাকে বাইরে পড়তে পাঠাবে এমন কোনো নিয়ত তাদের ছিল না। একমাত্র আমার জেদের কারণেই গিয়েছিলাম। এখন আমার জেদ পূরণ হয়েছে, তাই চলে এসেছি। এখন আবার গিয়ে কি করব বলেন? ওখানে আমার কোনো কাজ নেই। তোমাকে কেউ কিছু বলেছে? না, দেখেন, আমি যে খুব ভালো স্টুডেন্ট তা না, আর ভালো চাকরি পাবো এমনও না। বর্তমানে বাসার আর্থিক অবস্থা খারাপ, যার কারণে বাইরে মাস্টার্স করা সম্ভব না। তাই বাসা থেকেই আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং এদিকে কিছু একটা করতে হবে। আশা করি আপনি বুঝবেন। আর হ্যাঁ, দয়া করে বলবেন না যে আমার পড়াশোনার খরচ আপনি দিবেন। এর জন্য আগেই বারণ করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি জানেন আমি স্টুডেন্ট হিসেবে কেমন, আর আমার ভালোবাসার কথা বলছেন। আমি এই কারণে বলিনি, কারণ ওখানে যাওয়ার পর আপনার চলাফেরা, খরচ করা সব কিছু চোখের সামনে দেখেছি। আপনার হাত খরচে আমাদের পুরো পরিবার চলে। আর সবথেকে বড় কথা, আপনার আব্বু কোনোদিন মেনে নেবেন না। এটা আপনি ভালো করেই জানেন। অবন্তী আপু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। হ্যাঁ, আপনার জন্যই আমি রাজশাহী গিয়েছিলাম। আপনারা যখন আমার আপুর বিয়েতে এসেছিলেন, তখন আপনাকে প্রথম দেখাতেই ভালো লাগে। তারপর ভাবি রাজশাহীতে ভর্তি হব। এক প্রকার পরিবারের সাথে জেদ ধরেই রাজশাহীতে যাই এবং ওখানের কলেজে ভর্তি হই। আপনার আব্বু যেহেতু আব্বুর বন্ধু, সেহেতু থাকার ব্যবস্থা আপনাদের বাসাতেই হয়ে যায়। কিন্তু ওখানে যাবার পর আপনার সাথে কিছুটা মেশার পর বুঝতে পারলাম আপনি ধরাছোঁয়ার বাইরে। অবন্তী কিছুক্ষণ নিশ্চুপ রইল। তার চোখ দুটো নিচের দিকে নেমে গেল। এতক্ষণ যে মেয়েটা একের পর এক প্রশ্ন করছিল, সে যেন হঠাৎ করেই বাকরুদ্ধ হয়ে গেছে। ধীরে ধীরে সে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সকালের হালকা রোদ এসে তার মুখে পড়ছে, কিন্তু সেই মুখে আজ কোনো দুষ্টুমি নেই, শুধু গভীর চিন্তা। তাহলে এতদিন তুমি একা একাই সব সহ্য করেছো? সহ্য করা ছাড়া আর উপায় কি ছিল? একবারও আমার উপর ভরসা হলো না? ভরসা ছিল বলেই তো বলিনি। অবন্তী অবাক হয়ে আমার দিকে তাকালো। এ কেমন কথা? কারণ আমি জানতাম, যদি আপনাকে বলতাম হয়তোবা আমাকে ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার জন্য আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হোক, সেটা আমি কোনোদিন চাইনি। আমি চাইনি আমার ভালোবাসার জন্য আপনি কোনো কষ্ট পান। আমি চাইনি আমার জন্য আপনার সুখের জীবনটা নষ্ট হোক। আমি জানি আপনি যদি আমার কথা আপনার আব্বুকে বলেন, তাহলে আপনাদের বেতনটা হবে। হয়তোবা আপনার আব্বু রেগে গিয়ে আপনাকে মারতেও পারে। আমি চাই না আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হোক। আমার কথা শেষ হতেই অবন্তীর চোখ ভিজে উঠল। তুমি আমাকে ভালোবাসো, অথচ আমি সেটা খেয়াল করিনি। আপনার এড়িয়ে যাওয়া উচিত ছিল। আমি আপনাকে ভালোবাসি, আপনার এটা না জানাই ভালো ছিল। ওইসব ছাড়েন, এটা বলেন, সকালে নাস্তা হয়েছে? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তুমি কি করবে? আমি যদি বলি আমি তোমার কাছে চলে আসবো, তখন কি করবা? আমি আপনাকে ফিরিয়ে দিব। আমি জানি আপনি আমার কাছে কখনোই ভালো থাকবেন না। আপনাকে সুখী করার অর্থ আমার কাছে নেই। মোদ্দা কথা, আপনি আমার সাথে সুখী হতে পারবেন না। এত জোর গলায় কিভাবে বলছো? কারণ আমি বাস্তবতা জানি। আমি জানি মধ্যবিত্ত জীবন। অবন্তী আপু আমার সামনে এসে দাঁড়ালো। তারপর টি শার্টের কলার ধরে রেগে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কুত্তা, তুই যদি সবকিছু জেনে থাকিস, তাহলে আমার প্রেমে পড়ছিলি কেন? কারণ তখন মোহে পড়েছিলাম। যখন মোহ থেকে বেরিয়েছিলাম, তখন বাস্তবতা বুঝেছি। আর বাস্তবতা বুঝেই কখনো কিছু বলা হয়নি, বলার সাহস হয়নি। আমার জন্য আপনার মনে কখনো ফিলিংস জন্ম নিয়েছিল? আমার তো মনে হয় না যে নিয়েছিল। যদি জন্ম নিয়ে থাকতো, তাহলে আমি রাজশাহী ছাড়ার সাথে সাথে আপনি আসতেন। কিন্তু আপনি কখন এলেন? আমার ফ্রেন্ডের থেকে শোনার পর। দেখেন, আপনি ফিরে যান। আমার প্রতি ফিলিংস জন্ম নিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু কষ্ট পাবেন। আমি কি আসতে পারি? আমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকাই, আর অবন্তী আমাকে ছেড়ে দূরে সরে যায়। সকালের খাবার নিয়ে এসেছি,
অবন্তী মা তো এসেই তোর রুমে চলে এসেছে। আচ্ছা, তুমি রেখে যাও, খেয়ে নিবে। আর আমারটাও কি এখানে আছে? দেখলাম রুটি কয়েকটা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিছু লাগলে নিয়ে আসবো। আম্মু বাঁকা চোখে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে চলে গেল। না জানি কী সব ভাবছে। দরজা লাগাবে না। আমার রুমে এসেছে কে? আপনার দরজা লাগাতে কি হয়েছিল? যাই হোক, এখন গরম গরম রুটি আর আলু ভাজি খেয়ে নেন। এগুলো দিয়ে সকালে নাস্তা সেরে নেন। এখানে আপনার বাসার মতো এটা ওটা খুঁজবেন না। তোমাকে কখন যে প্যাঁদানি দিব তার ঠিক নেই। আমি কিছু বলেছি? ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি এবার খেয়ে নিন। যান, চোখে মুখে পানি দিয়ে এসে খেতে বসুন, আমিও খেয়ে আসি। অবন্তী আপু রুম থেকে বেরিয়ে গেল। অবন্তী আমার থেকে কিছু মাসের সিনিয়র, অথচ এক ক্লাসের সিনিয়র। সিনিয়র তো সিনিয়রই, আব্বুর বন্ধুর মেয়ে। তারা আমাদের মতোই দুই ভাই বোন। তার বড় ভাই থাকে লন্ডনে। এ মেয়েকে কাছ থেকে যতটুকু দেখেছি, সে রাগী, জেদি আর বদমাইশ, যাকে বলে ভণ্ড। এমন মনে হয় ভণ্ডামির দিক থেকে ছেলেদেরও ছাড়িয়ে যাবে। আমরাও দুই ভাই বোন। আমি ছোট, আর বড় আপু আছে, তার বিয়ে হয়ে গিয়েছে। ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত। ফার্স্ট দেখা হয়েছিল কিভাবে শুনলেন তো? সত্যি বলতে সে আমার টাইপের না। আমার সাথে তার কোনোভাবেই জমবে না। যদিও আমরা কোনোভাবে এক হয়ে যাই, তাহলে সবসময় আমাকেই স্যাক্রিফাইস করতে হবে। সবসময় যদি একজন স্যাক্রিফাইস করতে থাকে, তাহলে সেই রিলেশন কোনো দিন টিকে থাকে না। তাই কিছু জিনিস অত্যন্ত পছন্দ হওয়া সত্ত্বেও না পাওয়াই ভালো। কিছু জিনিস পেতে নেই। আর সে সে আমার কাছে তার ফিলিংস থেকে আসেনি। আমার বন্ধুর থেকে শোনার পর আমার কাছে ছুটে এসেছে। এটাকে ভালোবাসা বলবো না কি বলবো বুঝতে পারছি না। এটাকে আমার প্রতি টান ভাববো না অন্য কিছু ভাববো তাও বুঝতে পারছি না। আমার প্রতি টান থাকলে আমার রাজশাহী থেকে আসার পর আজকে আসতো না, অনেক আগেই আসতো। আমি খেতে শুরু করেছি। খেতে খেতেই অবন্তী আপু আসে। রাজশাহী ফিরে চলো, চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। এখনও রেজাল্ট বের হয়নি, আর উনি খুঁজে দিবেন চাকুরি। আর আমার কোনো কালে চাকুরি করার ইচ্ছে ছিল না। তাহলে কি করবা? চুরি করে জীবন চালাবে নাকি? মৃদু এসে বললাম, আমি তেমনই ভাবছি। সত্যি বলতে ওটাও আমাকে দিয়ে হবে না। চুরি করতে যাওয়ার আগেই চুরি করতে যাওয়ার সাথে সাথেই ধরা পড়ে যাব। নেন, ঠান্ডা করে লাভ নেই, গরম গরম ভালো হবে। সে ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে কি করতে চাইছো? দেখা যাক। দেখুন, আপনি ফিরে যান, আপনি মুভ অন করতে পারবেন। তবুও যদি মনে পড়ে এবং ফিরে আসেন, তাহলে আর ফিরিয়ে দেব না। অবন্তী কোনো রিপ্লাই দিল না। তোমাকে যেই কিস দিলাম ওটা আমার ফার্স্ট কিস। আমি যা বললাম তাই করেন, আপনার জন্য ওটাই ভালো হবে। আমাদের উভয়ের ভালোর জন্যই বলছি। আর এইসব ঝামেলা বাঁধলে শুধু শুধু আব্বু আর আপনার আব্বুর মধ্যে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু তুমি আফসোস করবে। হয়তো হবে, তবুও আপনি ফিরে যান। বললাম না, জীবনে কিছু পছন্দের জিনিস না পাওয়াই ভালো। অবন্তী আপু একটু তাকিয়ে থেকে খেতে শুরু করলো। ছোট একটা রুটি খেয়েই তার সকালের খাবার শেষ করলো। সত্যি আমি চলে যাব? চলে গেলে কিন্তু আমি আর ফিরে আসবো না। জি, বুঝলাম, আপনি ফিরেই যান। অবন্তী আর কিছু বলল না, তার ফোন এবং ব্যাগটা নিল। আমিও খাওয়া শেষ করলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাসা থেকে বের হলাম। গাড়ি নিয়ে এসেছিল। বাপে যাতায়াতের জন্য একটা গাড়িও কিনে দিয়েছে। কিভাবে এমন মেয়ের সাথে আমার চাই বলেন? এখনই চলে যাবে? আমি তো ভাবছিলাম আজকে থেকে বিকালে যাবে। আপনার ছেলে আমাকে তাড়িয়ে দিচ্ছে, কি করব বলেন আন্টি? আচ্ছা বাই আন্টি, আবার অন্য কোনো দিন দেখা হবে। অবন্তী গাড়িতে উঠে চলে গেল। আমি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি চাই যেন আপনি আমাকে ভুলে যান, যেন মনে না পড়ে। আর এই 4 বছরের মধ্যে এমন কোনো স্মৃতি নেই যে আমাকে আপনার মনে পড়বে। আমাদের সেভাবে কখনো সময় কাটানো হয়নি। আপনি ছিলেন আপনার টাইম জোনের ভিতরে, আমি ছিলাম আমার টাইম জোনের ভিতরে। বিষয়টা কেমন হলো? তেমন কিছু না, তবে এসব নিয়ে আব্বুকে কিছু বলার প্রয়োজন নেই। আর এগুলো নিয়ে তোমার আমার সাথেও কোনো কথা বলার প্রয়োজন নেই। এখানে সব কিছু স্টপ। বুঝলাম, কিন্তু তুই কি করছিস? কি করবি শুনি? ওই সব করে কি হবে? ওখান থেকে কত আর ইনকাম হবে শুনি?
কেন? 2 মাসে তোমাদের 40,000 টাকা দিলাম, এত দিয়েও কম হয়ে গেল? 20,000 টাকার চাকরি পাওয়া ভাগ্যের, আর আমি বাড়ি বসে তোমাদের দিচ্ছি, তাও হচ্ছে না। এটার কোনো ভবিষ্যৎ আছে নাকি? কখন কি হয়ে যায় তার ঠিক আছে? যেই টাকা দিচ্ছি তা জমা করো, যখন কয়েক লাখ টাকা হবে তখন একটা ব্যবসা করা যাবে, তাহলে তো সমস্যা নেই, তাই না? এসব নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আমার ক্যারিয়ার নিয়ে ভেবে নিয়েছি, আমি ইউটিউবার হব। তাহলে এবার তোর বিয়েটা দিয়ে দিই। আর একটা বছর পরে, আগে নিজের একটা বাইক কিনি, তারপর যখন ইচ্ছা হবে তখন তোমাকে বলবো। এখন তুমি তোমার কাজ করো, আর আমিও গিয়ে ঘুমাই। বাড়ির ভিতরে এসে ঘরে এসে দিলাম ঘুম। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। আশেপাশে বললে তুই কি করছিস? অনলাইনে জুয়া খেলছিস নাকি? যে যা পারছে বলতে দেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন ফ্রিল্যান্সিং করে। মনে মনে বললাম, এই হচ্ছে গ্রামের মানুষ। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। আঙ্কেলের নাম্বার খুঁজে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না, হয়তো ব্যস্ত আছেন। বেশ কিছুক্ষণ পরে উনি ফোন দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? এতদিন পরে মনে পড়লো। না আসলে, আচ্ছা বলেন কেমন আছেন, আর আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তোমার আব্বু কেমন আছে? সবাই ভালো আঙ্কেল। যেই কারণে আপনাকে ফোন দেওয়া, এবার তো আপুর বিয়েটা দেওয়া উচিত। এত বড় হয়ে গেল কিন্তু বিয়ে দিচ্ছেন না। আরে আর বলো না। আগে বলেছিল অনার্স শেষ করে বিয়ে করবে, এখন বলছে মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করবে। আমি কি করি বলো তো? ওর জেদ সম্পর্কে তো জানো, যেটা বলবে সেটাই। আর বিয়ের কথা বলছো, তোমার কাছে কি কোনো পাত্রের খোঁজ আছে নাকি? আরে না, তবে খুঁজতে পারি। আপনাকে বলে ঠিকই যে এখন বিয়ে করবে না, কিন্তু সবার সামনে আপনার বদনাম করে যে আব্বু বিয়ে দেয় না। শয়তান মেয়ে, ওর তো আজকে হবে। হুম, কিন্তু আমি যে বলেছি বলবেন না, না হলে আমাকে এসে পিটিয়ে যাবে। আপু কেমন গুন্ডি জানেন তো। আচ্ছা বলবো না। ওয়েট, ছেলে খুঁজছি। আর কি রাজশাহী আসার প্ল্যান নেই? ওখানে গিয়ে কি করছো? না আঙ্কেল, না না, আপনার সাথে সম্পর্ক শেষ করছি এমন নয়, তবে কারণ ছাড়া আর যাওয়া হবে না, এই আর কি। আচ্ছা, তোমার কি তোমার বাবার মতো কৃষি কাজ করার ইচ্ছা নাকি? না না আঙ্কেল, তা হবে কেন? ইউটিউবে ক্যারিয়ার করার ইচ্ছে। অলরেডি কাজ শুরু করেছি এবং ওখান থেকে কিছু ইনকামও শুরু হয়েছে। আরে বাহ, ভালোই তো। বাড়িতে বসে বসে ইনকাম। বেস্ট অফ লাক। জি, আপনি কাজে ব্যস্ত, তারপরেও ফোন দিলাম। বাই, পরে কথা হবে। জি। আঙ্কেল ফোন কেটে দিল। যাক, অবন্তিয়াপুর ফিরে আসার পথ বন্ধ। আমি ভালোবাসি, অথচ আমি আমার থেকে দূরে রাখার জন্য কত কিছুই করছি। ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যাক, আঙ্কেলের মাথায় বিয়ে দেওয়ার চিন্তাটা শক্তভাবে ঢুকিয়ে দেওয়া গেছে। এতে অবন্তিয়াপুর জীবনটা নিজের মতো একটা গতি পাবে। বড় কর্পোরেট ফ্যামিলির প্রতিষ্ঠিত কোনো ছেলের সাথে, অথবা বড় কোনো সরকারি চাকরিজীবীর সাথে তার বিয়ে হবে। সেটা তার লাইফস্টাইলের সাথে মানায়। কিন্তু বুকের ভিতরে একটা ফাঁকা জায়গা যেন তৈরি হয়ে গেল। যে মানুষকে এত বছর হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছি, তাকে নিজের হাতেই দূরে ঠেলে দেওয়ার অনুভূতিটা খুব একটা সুখকর নয়। আরে আপু, কখন এসছো? এই তো কিছুক্ষণ আগে। কলেজ থেকে আসলি? হুম, বলো কেমন আছো? এই তো দেখতেই পাচ্ছিস। তোর কি অবস্থা বল? আলহামদুলিল্লাহ। তোমারে ডেকে তো পাওয়াই যায় না, তাহলে হঠাৎ কি মনে করে? হঠাৎ করেই প্ল্যান এলো গ্রামে ঘুরতে যাবো, তাই চলে আসছি। তোর বয়ফ্রেন্ডের কি অবস্থা? কি যে বলো না আপু, আমার ওই সব নেই। তোমার মতোই আমিও সিঙ্গেল। তুই কিভাবে বুঝলি আমি সিঙ্গেল? তোমার বয়ফ্রেন্ড আছে? আল্লাহ, কার কপাল যে পুড়েছে। তোমার মতো ভণ্ডরও নাকি বয়ফ্রেন্ড আছে, ভাবা যায়? কেন রে, থাকতে পারে না বুঝি? নয়া নয়া বয়ফ্রেন্ড হয়েছে। সত্যি তোর কেউ নেই না? মিথ্যা বলছিস? বল বল, আমি কাউকে বলবো না। সত্যি কেউ নেই। আমারে কেউ পছন্দই করে না। আমার চেহারা নাকি ভালো না? তাহলে আটা ময়দা মেখে ফ্রেশ হ।
তখন দেখবি ছেলেরা লাইন দিয়ে তোর পেছনে পড়ে থাকবে, অথবা তোর চেহারাই ঝামা ঘষে দিচ্ছি, তখন দেখবি চেহারা কত সুন্দর হয়। থাক, এত উপকার করার প্রয়োজন নেই। এই ঠিক আছে, বাসায় বিয়ের কথা বলো, বিয়ে করে নেব ব্যাস। আহারে, গুড। ফোন দিয়ে দেখি আমার বাবুটা কি করে। তাহলে তুমি কথা বলো, আমি গিয়ে গোসল করি। চুপচাপ বসে ড্রয়িং করছি, তখন পাশে থাকা ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ফোন নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি অবন্তী। এই ডাইনি কি মনে করে ফোন দিল। রিসিভ করতেই মুয়া, মুয়া। এমন কিছু শুনে ফোন দূরে সরিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যালো জানু, কি করো গো? ল্যাপটপ নিয়ে বসে আছি। কিন্তু জানু কখন থেকে হলাম? তোমাকে কিস দেওয়ার পর থেকেই। তুমি কি ভেবেছো তুমি বলবা আর আমি শুনে নিব? তুমি আমাকে 4 বছরে এই চিনলে? আমি তো তাই বলি, এমনভাবে চলে গেল কেন? তখন থেকে ভাবছি, ঘাটটারা মেয়ের ঘাট সোজা হলো কবে থেকে? বিকেলে মার্কেটের দিকে আসো। আপনি আপনার দাদুর বাড়িতেই, তাই তো? বাহ, ভালো। কিন্তু আমি কোথাও যাচ্ছি না, কাজ আছে, কাজ করতে হবে। আমার কথার কোনো রিপ্লাই না দিয়ে ফোন কেটে দিল। আমি নিশ্চিত আমার বাড়ি আসবে। যখন এখানে আসে তখন অবশ্যই আসবে। ওইদিকে এই তুই কোথায় রে? আমি অবন্তী, তুই কোথায় বল? আমি তো বাসায়। কিছু কি হয়েছে আপু? আকাশ কি কাজ করে রে? বর্তমানে এখন কি কাজ করছে? অ্যানিমেটর, অ্যানিমেশন ভিডিও তৈরি করে। কিন্তু কেন আপু? দেখা হলে তোরা তো প্রশ্ন করা বের করব। রাখ ফোন। তানভীর এমন ঝাড়ি খেয়ে সাথে সাথেই ফোন কেটে দিল। তারপর বিড়বিড় করে বলতে শুরু করলো, আবার কি হলো কে জানে। বন্ধু, মাফ করিস। অবন্তী আপুকে তোর ভালোবাসার কথা বলতে আমাকে বারণ করেছিলি, কিন্তু আমি সব বলে দিয়েছি। আচ্ছা, অবন্তী আপু কি গ্রামে গেছে? যদি যায় তাহলে তো সব বলে দিয়েছে। না বাবা, ও রাজশাহী আসলে ওর সামনে ভুলেও যাব না। আমার ফোন আবার বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে, অ্যানিমোটর সাহেব, গুড আফটারনুন। কি করেন এখন? মশা মারছি। বেটারা দিনের বেলাতেও অনেক জ্বালাচ্ছে। হোয়াটসঅ্যাপে গিয়ে তানভীরকে মেসেজ দিলাম, আমাকে রাজশাহী ফিরতে দে, তারপর দুজনে মার্বেল খেলবো। আর মার্বেল হবে তোর আন্ডা 2টা। শালা মাদার বোর্ড। কি হলো গো, তুমি এভাবে চুপচাপ কেন? আপনার কথা শুনে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, তাই এমন চুপচাপ। মানে আপনার এসব মিষ্টি মিষ্টি কথা আমার হজম হচ্ছে না। আরে আরে, হজম না হওয়ার কি আছে? বিকেলে তুমি বাজারের দিকে আসবে না আমি আসবো? হুম, আমার কাজ আছে, প্রচুর কাজ করতে হবে। ওকে, বাই। আমি একটা ঘুম দিই। আর অবন্তী চৌধুরীর কথাকে ইগনোর করা কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকারক। ছোট একটা হুমকি দিয়ে ফোন কেটে দিল। আরে ভাই, একতরফা ভালোবাসাই তো সুন্দর ছিল, যেখানে কোনো ভয় ছিল না, শুধু চুপচাপ ভালোবেসে যেতাম। ওই শালা মাদারবোর্ড যত নষ্টের করা, হাতের কাছে পেলে তো তোর আন্ডা ফাটাবো। ইচ্ছে মতো কিছুক্ষণ গালি দিলাম। অবন্তী আপুর কথা ভাবতে ভাবতেই কাজ করছি। এই মেয়ে আমার জীবনে আসলে বাঁশবাগান হয়ে যাবে। না বাবা, এমন বাঁশ কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ কাজ করে শুয়ে পড়ি। হোয়াটসঅ্যাপ টুং করে উঠল। দেখি তানভীর মেসেজ দিয়েছে, লিখেছে, দেখ ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমি ইচ্ছে করে কিছুই বলিনি। আসলে গতকাল রাতে শয়তানে একটু নাড়া দিয়েছিল, তাই ভুলে অবন্তী আপুকে ভাবি বলে দিয়েছিলাম। ওর মেসেজ পড়ে রিপ্লাই দিলাম, চিন্তা করিস না, আমি তোর জন্য তেল মাখিয়ে একটা বাস রেডি করছি। কোনো কারণে রাজশাহী গেলে ওটা তোর পিছন দিয়ে দিব। দেখ, আমি ইচ্ছা করে এমন করিনি। অবন্তী আপু কি গ্রামে গিয়েছে? হুম, তোর জন্য আমি কত বড় একটা বিপদে পড়ে আছি তুই জানিস? তোর এই ভুলের কারণে আমার সাথে অনেক কিছু ঘটে যাবে। আব্বুর বন্ধুত্ব নষ্ট হবে, কারণ আঙ্কেল যদি শুনে তাহলে কি বলবে আর কি ভাববে তুই জানিস। তোকে এসব বলেও লাভ নেই। রাগের ডাটা অফ করে দিলাম। ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে গ্রামের মধ্যে হাঁটতে বের হলাম। চেনা গাড়িটা আমার এদিকেই আসছে। এই শয়তান মেয়ে শহরে না গিয়ে কী সব করছে? ও কি জানে না এটা গ্রাম? গাড়িটা আমার সামনে এসে থামলো। তারপর দরজার কাচ নামিয়ে মাথা বের করে বলল,
এটা তোমার কাজ? হাঁটাহাঁটিও একটা কাজ। শহরে না গিয়ে এসব কি হচ্ছে? আগামীকাল যাব। আজকে যখন এসেছি তখন ঘুরেই নি। গাড়িতে উঠে আসো। আমি কথা না বাড়িয়ে ঘুরে গিয়ে সামনে উঠে বসলাম। অবন্তী আপু গাড়ি ঘুরিয়ে চালাতে শুরু করলো। মাঝে মধ্যে থেকে থেকে আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। চলো মার্কেটে যাই, শাশুড়ির জন্য কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ, শাশুড়ি? বিয়ে কখন হলো? না মানে হবে, আজ না হলেও একদিন ঠিকই হবে। অবন্তী আপুর দিকে তাকালাম। মনে মনে বললাম, পাশে থাকলে কতটা যে ভালো লাগে। কিন্তু আমি চাই যেন আমার বুকে জমে থাকা সমস্ত ভালোবাসা বুকের ভিতরে জমে থাক। একটা স্ট্যাটাস বলে কিছু আছে। এমন ভাবে তাকিয়ে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অবন্তী আপুর কথা শুনে চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম। এমন ভাবে কি দূর থেকেই ভালোবেসে যাবা, কাছে আসবে না? দূর থেকে সবকিছুই সুন্দর, সময় হলে এই কথার মর্ম বুঝবেন। আহা, শোনা গো আমার, আমি কি বুঝবো শুনি? কিছু না, সকালের কিসের কথা মনে পড়তেই শরীরের ভেতর একটা শিহরণ বয়ে গেল। নির্লজ্জহীন আমার বাসায় গিয়ে আমার বিছানায় শুয়ে গেছে। এর কি একটুও লজ্জা শরম নাই? কোনো ভয় নেই? ভয় কি পাবে? নিজের বাপকেই কিছু মনে করে না। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে, আবার অন্য কোনো ব্যক্তিকে ভয় পাবে। তবে হ্যাঁ, ওর বড় ভাইকে কিছুটা ভয় পাই। ফালতু জায়গা, ঘোরাঘুরি করার মতো কোনো প্লেস নেই। এটা কি শহর? এগুলো গ্রাম্য এলাকা। তবে কারো যদি ঘুরতে ইচ্ছে হয় তাহলে তখন পাট ক্ষেত ভুট্টা খেতে চলে যাই। তখন এক ঢিলে ৩-৪ পাখি হয়ে যাই। তাহলে চলো আমরাও যাই। ছি, আমি কেন যাব? না, ঘোরাঘুরি জায়গা নেই তাই বললাম আর কি। আচ্ছা, কোনোদিন কারোর সাথে গিয়েছো নাকি? ছি, আমি পিওর ভার্জিন। আমি কিভাবে বুঝবো? তোমাকে তো আমার পরীক্ষা করে দেখতে হবে। বাঁকা চোখে তাকিয়ে রইলাম। এই টপিক বাদ, এগুলো নিয়ে আর কোনো কথা বলবো না। না না, কন্টিনিউ করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমার আছে, আমি আর কিছুই বলবো না। এই যে মুখ বন্ধ রাখলাম। অবন্তী আপু মিটিমিটি হাসে। এতটা রাস্তা গাড়ি চালিয়ে এলেন, ভয় করলো না? রাস্তা ভুল হয়নি? হয়েছে বেশ কয়েকবার, গাড়ি নিয়ে প্রথমবার এলাম তো তাই। আর বর্তমানে জিপিএস সিস্টেম থাকতে, গুগল ম্যাপ থাকতে সমস্যা কোথায়? বুঝলাম। আপনি পড়াশোনা শেষ করে কি করবেন? আব্বুর যা ব্যবসা, ওটা তো আমার হবে না, ওটা ভাইয়া চালাবে। আমাকে আমার পায়ে দাঁড়াতে হবে। অবভিয়াসলি জব করব। বুঝলাম। সরকারি জব না প্রাইভেট জব? তুমি আমাকে এগুলো কেন জিজ্ঞেস করছো? তেমন কিছু না। আমি আমার আর আপনার চিন্তা ভাবনার তফাৎ দেখাতে চাইছি। কেন আপনার সাথে আমার যাবে না সেটা বলতে চাইছি। কিন্তু সত্যি বলতে আমার চাকরিজীবী বউ পছন্দ না। চাকরিজীবী মেয়ে পছন্দ না এমন নয়, কিন্তু আমার বউ হিসাবে কখনো পছন্দ করব না। আমার বউ থাকবে বাসায়, বাসায় খাবে, থাকবে, কাজ করবে। তুমি একটা মেয়েকে বন্দি করে রাখবে? তার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? তার কি স্বপ্ন নেই? সে জব করতেই পারে, এতে ক্ষতির কি রয়েছে? আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আপনার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা কখনো মিলবে না। আপনার যা পছন্দ আমার না, আবার আমার যা পছন্দ আপনার নয়। আপনার ছেলে বন্ধু আছে, তাদের সাথে প্রতিনিয়ত কথা হয়। আমি যদি বলি তাদের সাথে কথা বলতে পারবেন না, তখন আপনি রেগে যাবেন, আমাকে চিপ মাইন্ডেড বলবেন। বলবেন ছেলে বন্ধু থাকতেই পারে, সমস্যা কি? আর আপনি এইসব কখনোই পরিবর্তন করতে পারবেন না। ছাড়েন সেসব। এবার বুঝেছেন কেন আপনাকে আমার ভালোবাসার কথা বলিনি? কেন এখনও আপনার থেকে দূরে থাকতে চাইছি আর ফিরিয়ে দিতে চাইছি, বুঝতে পারছেন? শুধু শুধু আপনার স্বাধীনতা যাবে, ঝগড়া হবে, আরও অনেক কিছুই ঘটবে। হয়তো এগুলো নিয়ে একটা সময় বিচ্ছেদ হবে। অবন্তী আপু চুপ করে আছে। কয়েক মিনিট চুপ থাকার পর বলল, তুই কিভাবে বুঝলি আমি এমন কিছুই চাই? আর তোকে কে বললো নিজেকে পরিবর্তন করতে পারবো না? শোনেন, আপনি মুক্ত পাখি। আপনি উড়ে বেড়াতে পছন্দ করেন। আপনি কখনোই খাঁচায় বন্দী হতে চাইবেন না। এখন রাজি হয়ে গেলেও পরে ঠিক জেদ করবেন। দেখুন, আমি চাই না আপনি আমার জন্য সব কিছু ত্যাগ করেন। সত্যি বলতে আপনি ওভাবেই সুন্দর। আর আমি এটাও বলবো না
আপনি আমার জন্য পরিবর্তন হয়ে যান। দেখুন, আমাদের সম্পর্ক শুরু হয়নি যে আমাকে ছাড়তে সমস্যা হবে আপনার। সত্যি বলতে আপনি অমনভাবেই বেশি সুন্দর। শুধু শুধু জেদ করবেন না, ক্ষতি আপনারই হবে। আমি কি চাই সেটা তুই ঠিক করে দিচ্ছিস কেন? সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। তুই আমাকে সুযোগ দিলেই না আর এইসব বলছিস। দেখুন, আমি আপনার কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। না, তুই কেড়ে নিচ্ছিস। সব সময় কি তোর মর্জি চলবে? তুই নিজের মর্জি মতো ভালোবাসছিস, আবার এখন ছেড়ে দূরে ঠেলে দিচ্ছিস। তুই নিজেকে কি ভাবিস? কিছুই ভাবি না। আমি আবার নিজেকে কি ভাববো? আমার মন, আমি যা খুশি করব। তোর মনকে বের করে তোকে ভাজি করে খাওয়াবো। শালা নিজেকে কি ভাবছে? আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এ এখনো বুঝেনি, জেদ ধরে এসব বলছে। বাস্তবতা কি বোঝে না, বুঝবে কিভাবে? আলালের ঘরের দুলারি যে। এইসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগী হই। ভবিষ্যতে ভালো কিছু হবে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। এত সহজে কি আমি আমার সবকিছু ছেড়ে দিতে পারবো? তুই কি একবারও আমাকে জিজ্ঞেস করেছিস আমি কি চাই? স্বাধীনতা মানে শুধু বাইরে ঘোরা, চাকরি করা বা বন্ধুদের সঙ্গে কথা বলা নয়। আমি যদি নিজের ইচ্ছে কোনো মানুষের জন্য কিছু ছাড়ি, সেটা বন্দিত্ব নয়, সেটা আমার সিদ্ধান্ত। তুই আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেলি কোথায়? অধিকারের কথা নাই বলেন, আর আমি জোরও করছি না। বরং সেই জোরটা যেন কোনোদিন করতে না হয়, তাই আজই দূরে সরে যাচ্ছি। আমি চাই না একদিন আপনি আমার দিকে তাকিয়ে মনে মনে বলেন, এই মানুষটার জন্য আমি আমার জীবন বদলে ফেলেছি। যদি কোনোদিন আপনার মনে এই আফসোস জন্মায়, তখন আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই কিন্তু এবার আমাকে আরো জেদি করে তুলছিস। তুই ভালো করেই জানিস আমার চিত্রটা কতটা খারাপ। আমি কিছু বললাম না, পাগল চেতিয়ে লাভও নেই। এখন চুপচাপ থাকাই ভালো। আঙ্কেলকে আরও ভালোভাবে বলতে হবে, যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই। বেশ রেগে গেছে। আমি রেগে যাওয়ার কি বললাম? যা সত্য তাই তো বললাম। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা। আমার কিছু বলার সাহস হচ্ছে না। কিছু বলতে গেলে হয়তো আরও রেগে যাবে। তুই অ্যানিমেশন করিস, তোর ইউটিউব চ্যানেল আছে, বলিসনি কেন? আপনি বলুন, আপনার সাথে আমার সম্পর্কটা কেমন ছিল? আমাদের সম্পর্কটা এমন ছিল যে আমি আপনাকে চিনতাম এবং আপনি আমাকে চিনতেন। তাহলে কিভাবে বলতাম বলুন? আর আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন আমি কি করি? বাই দ্য ওয়ে, রাজশাহী থাকতে এই কোর্স করেছিলাম, তারপর ওখান থেকে কাজ শুরু করেছি। ইনকাম অল্প অল্প কিছু আসে। খুব ভালো। আমি সকালে যখন জিজ্ঞেস করলাম জীবনে কি করবি আর এত রাত জেগে কি করিস, তখন বলিসনি কেন? ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠছে। যে কোনো মুহূর্তে আমার উপর কয়েকটা পড়ে যেতে পারে। আমি তো সত্যি বলেছি। ফোনে তো রিলস দেখতে দেখতেই ফজর হয়েছিল। যদিও পাশাপাশি কাজ করেছি, কিন্তু এটাকে ক্যারিয়ার বলবে কে? এখনো কিছুই না। রেগে আমার দিকে তাকালো, ভয়ে ছোট একটা ঢোক গিললাম। কখনো আমাকে এইসব জানানোর প্রয়োজন মনে করিসনি? কারণ আপনি কখনো জানার প্রয়োজন মনে করেননি, তাই বলার প্রয়োজন মনে করিনি। তোর এটাই শেষ কথা? আমি সবকিছু পরিবর্তন করব। আমি এখনও রাজি নই। যদি সত্যি আমার জন্য আপনার অনুভূতি থাকে, তাহলে সময়কে প্রমাণ করতে দেন। 6 মাস বা 1 বছর পরও যদি একই সিদ্ধান্ত থাকে, তখন আমি আর পালাবো না। আর নিজেকে কারো জন্য পরিবর্তন করা, এটা ঠিক নয়। আপে শালা, আমি বুড়ি হয়ে যাব, তখন তো তুই আমাকে পছন্দ করবি না। আর তখন আমাকে এমনিতেও আপনি মাস্টার শেষ করে বিয়ে করবেন বলেছেন এবং বলেন, তাহলে এটা কিছুই না। তোকে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? আমি কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। মানুষ যে কত রকমের আছে আল্লাহ ভালো জানেন। এর মধ্যে মার্কেটে চলে আসি। একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করাই। তারপর নেমে কেনাকাটা করে চটপটি ফুচকা খেয়ে বাসাই। অবন্তীকে দেখে আম্মু আর আব্বু তো অবাক। তুমি না সকালে চলে গেলে? দাদুর বাসায় ছিলাম, রাজশাহী আগামীকাল যাব। আঙ্কেল, আপনার ছেলেকে আমি ইচ্ছে মতো পেটাতে চাই, আপনি বাধা দিবেন না তো? আকাশ আবার কি করলো? আর অন্যায় করলে অবশ্যই মারবা। বড় বোন হয়ে শাসন করতে পারো। বোন নয়, বউ হিসেবে পেটাতে চাই।
ওর এমন কথা শুনে কাঁদতে শুরু করেছি। আম্মু আব্বু দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে। তারপর আব্বু মৃদু হেসে বলল, কি যে বলো না মা। আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। আর আপনার ছেলের বউ হলে আমি হব। আপনাদের বন্ধুত্বের কি হবে আমি কিছুই জানি না। এমন কিছু শুনে আব্বুও শখ। এ শয়তান বেডি ভালো হবার মেয়ে নয়। আব্বু আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নেড়ে না সম্মতি দিলাম। অবন্তীর শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এই নেন ঘুষ, আপনাদের জন্য পোশাক আছে, আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি, নেন আম্মু। নির্লজ্জ বেহায়া মেয়ে। আম্মু ব্যাগ নিতেই অবন্তী আমার কাছে এসে হাত ধরে টানতে টানতে আমার রুমের ভিতরে যেতে লাগলো। ও যে এমন কিছু বলবে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে আসতেই ঘুরিয়ে বললাম, আপনি এতটা নির্লজ্জ, কি যে বলবো। এগুলো কি বললেন? শয়তান মেয়ে আমার আরও কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর চোখে চোখ রেখে বলল, শোনা, তুমি আমার জেদ সম্পর্কে ভালো করেই জানো। আমি এক জায়গায় বোমা ব্লাস্ট করে দিয়েছি, এখন অন্য জায়গায় করতে হবে, আব্বুকে বলতে হবে। আঙ্কেল হয়তো মজা করেছি ভেবে আব্বুকে কিছু বলবে না, কিন্তু আমি ঠিকই বলবো। আর এখানে তোকে ফাঁসাবো। কিভাবে শুনি? কেঁদে কেঁদে বলবো, আব্বু তোমার বন্ধুর ছেলে আমার সর্বনাশ করে দিয়েছে গো। আমাকে বিয়ে করবে বলে এখন আমাকে মেনে নিতে চাইছে না, তাই আজকে সকালে সকালে এখানে এসেছি। ওদের বাসার সামনে সকাল থেকে বসে অনশন করছি। আব্বু, ঘোড়া তোমার সম্মান নিয়ে খেলো, তুমি কিচ্ছু করো। ওরে মিথ্যুক, আল্লাহ সহ্য করবে না এসব। আর কিছুক্ষণ আগে এত কিছু গিলে এসে বলে অনশন করছে। এত মিথ্যা কথা বলতে পারবেন? অবন্তী চৌধুরী সব পারে। এইসব যদি বলি তাহলে কি হবে একবার ভেবে দেয়। ক্ষমা করবো না আমার, আমি বুঝে গেছি। এমন শয়তানি বুদ্ধিতে আপনাকে পারবো না। পথে এসব আচ্ছা, তুমি আমার জেদ এখন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছো। তোমাকে বিয়েও করব, আবার তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে কয়লা করে ছাড়বো। অবন্তী চৌধুরীকে তুমি এখনো চিনতে পারোনি। ওই শালা চোদনার উপর রাগ হচ্ছে। যত নষ্টের গোড়া ওই শালা তানভীর কুত্তা। শালা যদি রাজশাহী যায় তাহলে তোর আমি কি যে করব নিজেও জানি না। রাজশাহী শহরের সমস্ত কুত্তা তোর পিছনে লেলিয়ে দেব। হার আমি কুত্তা। কি কি এত ভাবছো গো? চিন্তা করিও না, মলম মালিশ করে দেব। মলম মালিশ করতে হবে কেন? বারে, আব্বু পুলিশ নিয়ে আসবে না, তারপর তোমাকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাবে। পিটানি খেয়ে শরীর ব্যথা করবে না, তখন নিজের হাতে মলম মালিশ করে দিব। কিছু বলছি না, শুধু ওনার দিকে তাকিয়ে আছি। এমন শয়তান মহিলা জীবনে আসলে সত্যি জীবন কয়লা হয়ে যাবে। শয়তানের নানি। ওর সামনে থেকে সরে চেয়ারে এসে বসলাম। মেয়েটা মজা করলো না সত্যি বললো? মজা করছে হয়তো। কি জন্য তোমার ছেলেকে বিয়ে করবে? এটা হবে? খাবারের ব্যবস্থা করো আর রুম ঠিক করো। না, ওর চাচার বাড়ি যাবে। মনে হয় না থাকবে। থাকতে পারবে? খাবারের ব্যবস্থা করাই যায়। আগে জিজ্ঞেস করে আসি, তারপর সব কিছু করি। আমি ল্যাপটপ অন করলাম। অবন্তী বিছানায় বসে আমি ল্যাপটপ অন করলাম। অবন্তী বিছানায় এসে বসলো। বিছানার পাশেই টেবিল। ধরা চলে আমার কাছাকাছি এসে বসলো। কারো আসার শব্দ পেলাম। মনে হয় আম্মু আসছে। ঘুরে দেখি আম্মুই। তুমি কি আজকে এখানে থাকবে, না তোমার চাচার বাসায় চলে যাবা? না মানে যদি থাকো তাহলে পাশের রুম ঠিক করতে হবে, তো তাই বলছিলাম আর কি। কেন আম্মু, এই রুমে থাকলে কি সমস্যা? আজ হোক বা কাল আপনার ছেলেরই তো বউ হব। এমন কিছু শুনে আম্মু আর এক মুহূর্ত দাঁড়ালো না। আমি ঘুরে অবন্তী আপুর দিকে রেগে তাকিয়ে আছি। এই শয়তান নির্লজ্জ মেয়েকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। একটু তো লজ্জা শরম করেন। কিসের লজ্জা? আমি যা সত্যি তাই বললাম। ওরে শয়তান মেয়ে, ধুর, এর কিছু বলেও লাভ নেই। আপনার ফোন বাজছে, রিসিভ করুন। অবন্তী আপু ফোন রিসিভ করলো। হ্যাঁ আব্বু বলো। তুই কোথায় আছিস? আপু আমি তো বলতে গিয়েও থেমে গেল। তারপর আবারে বলল, আপু আমি তোমার বিয়ের বাড়িতে, মানে এখন আমার শ্বশুর বাড়িতে। আমি আমার স্বামীর পাশে বসে রয়েছি। এ, আমার বিয়াই তোর বর? এই, তুই এইসব কথাই পেলি? তুই কি তাহলে সকালে বাসা থেকে পালিয়েছিস? তুই এমনভাবে আমাদের মান সম্মান ডুবাইলি? যদি আরো ডুবাতে না চাও তাহলে আমার কথা শোনো।
তোর কথা আমি কি শুনবো? যা ডুবানোর তা তো ডুবিয়ে দিয়েছিস। এখনো কিছু হয়নি, তবে হবে। আমার পর তোমার সামনে গিয়ে বলবে, চৌধুরী সাহেব, আপনার মেয়ের পেটে আমার সন্তান। নির্লজ্জ! আল্লাহ আমার ঘরে কেন তোকে যে দিয়েছিল? তোর জ্বালাই জীবন অতিষ্ঠ। আমি এখন আশরাফ আঙ্কেলের বাসায় আছি, মানে তোমার বন্ধুর বাসায়। একটু পরে চাচুর বাসায় যাব। ও তাই বল। আমি তো হার্ট অ্যাটাক করতে করতে ঘুরলাম না। তুই যে ভয় পাইয়ে দিয়েছিলি। আগামীকাল বাসায় আয়, তোর জন্য ছেলে দেখছি। আগামীকাল হয়তো তোকে দেখতে আসতে পারে। তাহলে তো আমি বাসায় যাব না। আর তুমি যদি আমাকে জোর করে বিয়ে দাও, তাহলে বিয়ের দিন তোমার মান সম্মান ডুবিয়ে বিয়ের আসর থেকে পালাবো। তুই একটা আস্ত শয়তান। আমার একদিন স্ট্রোক কইরাই ছাড়বি। ঠিক আছে পালা, কিন্তু মনে রাখিস পালাইয়া লাভ হবে না। তোকে আমি কাঁধে করেও মণ্ডপে বসাবো। আমি একা পালাবো কেন? আমার বরকে নিয়েই পালাবো। বর? কোন বর? এই যে আশরাফ আঙ্কেলের ছেলে। এখনো মুখে কিছু বলে না, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর মনে হচ্ছে আমিও বাসি। মাথায় হাত দিয়ে ভাবছি, ই আল্লাহ, এই মেয়েটা আমার সর্বনাশ না করে ছাড়বে না। শয়তান মেয়ে ওখানেও সব কিছু বলে দিল। না জানি এখন কি থেকে কি হবে। আকাশ কি পাশে আছে? অবন্তী ফোনটা স্পিকারে দিয়ে আমার হাতে ধরিয়ে দিল। আমার ভয়ে অবস্থা খারাপ, পা অলরেডি কাঁপছে। আল্লাহ ভালো মতোই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। নাও, তোমার শ্বশুর আব্বুর সাথে কথা বলো। আমি যে ভয়ে শুকিয়ে কাট, ভয়ে ভয়ে বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একটা কথা বলো তো, আমার মেয়ে কি সত্যিই পাগল হয়ে গেছে, নাকি ছোটবেলা থেকেই এমন ছিল? আমি উত্তর দেওয়ার আগেই অবন্তী আমার কাঁধে মাথা রেখে বলল, আপু, তোমার জামাই কিন্তু খুব লজ্জা পায়, লাউ ডগার মতো নেতিয়ে পড়ে। নির্লজ্জ দুইটা! তোরা আমারে নিয়ে সার্কাস বানাচ্ছিস। আমি আশরাফ থেকে বিষয়টা জানছি। ফোন কেটে গেল। আমি অবন্তীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আপনি মানুষ না, চলন্ত দুর্যোগ। ভুল বলেছ, আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী, তাই দুর্যোগ না, স্থায়ী প্রাকৃতিক বিপর্যয়। আমি মনে মনে বললাম, ইয়াল্লাহ, এ তো ভালোবাসা না, এ তো আজীবনের বিপদ। আব্বুর ফোনের রিংটোন কানে এলো। মনে হচ্ছে আঙ্কেল ফোন দিয়েছে। কথা বলার আওয়াজ কানে এলো। অবন্তী কি তোর বাসায়? সকালে এসে চলে গিয়েছিল, আবার একটু আগে এলো। আমি ভাবলাম কোথায় না কোথায় আছে। আমার হার্ট অ্যাটাক হতে হতে হলো না, বলে শ্বশুর বাড়িতে বরের সঙ্গে বসে আছে। আমি তো ভাই সত্যি হার্ট অ্যাটাক করে দিচ্ছিলাম। মরলে মিস কল দিস, মাটি দিতে যাব। আলহামদুলিল্লাহ ভালো। ধুর শালা, কেমন আছিস বল? তোর মেয়ে শুধু তোর হার্ট অ্যাটাক করাবে না, আমারও করাবে। বলে আমার ছেলের বউ হবে। তারপর আরও কি কি যায় বললো। ভাই তোর মেয়েকে নিয়ে যা। ছেলে দেখতে আসবে শুনেই তো বলছে বাসায় যাবে না। আবার বলে জোর করে বিয়ে দিলে মান সম্মান ডুবিয়ে বিয়ের আসর থেকে পালাবে। আর অবন্তী ছে মেয়ে, ওর দ্বারা সব সম্ভব। মেয়ের বয়স হয়েছে, এবার বিয়েটা দিয়ে দে। আর কত বয়স করবি? তোর ছেলের সাথে বিয়ে আমি দিচ্ছি না। আরে ভাই, আমি তা কখনো বলবো না, কারণ তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসার যোগ্যতা নেই। কোথায় তুই আর কোথায় আমি? এই 4 বছর ধরে তোর বাসায় ছিল, তুই জানবি। সত্যি করে বলতো, তোর ছেলের সাথে আমার মেয়ের কোনো চক্কর চলে কিনা? আর 1 মাস আগে তোর বাসা থেকে আমার ছেলে এলো, আর আজকে হঠাৎ করে তোর মেয়ে এলো। এখন আমি কি বলবো বল? চিন্তার বিষয়। আমি তো তেমন কিছুই দেখিনি, আর এই 1 মাসও তেমন কিছুই বুঝিনি, কিন্তু আজকে কি যে হলো। এত ভাবার কি আছে? ভাই, তুই আমার মেয়েকে চিনিস না। যদি সত্যি তোর ছেলের সাথে রিলেশন থাকে, তাহলে মনে কর অন্য কোথাও ভুলেও বিয়ে দেওয়া সম্ভব নয়। আল্লাহ জীবনে সুখ দিয়েছে, কিন্তু সুখের সাথে ওটা উপহার দিয়েছে। ওর ছেলের কাছে কে টিকে থাকে? তাহলে আমি কিছু জানি না, আর যেহেতু তোর মেয়ে সেহেতু এমন হবে, এটাই স্বাভাবিক। তুই কি ভালো নাকি, শালা হারামি? তোর সাথে এখন ঝগড়া করতে ইচ্ছা করলেও উপায় নেই। রেস্টুরেন্টে আছি,
এই দিকটা দেখতে হচ্ছে। তোর সাথে পরে কথা বলবো। আগামীকাল গ্রামে আয়, তারপর নিয়ে যা। তোর তো দেখি আমার থেকে তোর টেনশন বেশি। হবে না, তোর মেয়ে যদি আমার ছেলের কিছু করে দেয় তখন দেখবি কি হবে। একটা মাত্র ছেলে, তোর মেয়ে তোর মতোই রাগ হবে, এটাই স্বাভাবিক। আমার থেকে বেশি রাগ জেদ সব দিক থেকে এগিয়ে। আর আছে থাকতে দে, আমার কোনো টেনশন নেই, বাকিটা তুই বুঝবি। কিছু হলে তুই দায়ী। আমি তো পাগল। আর শোন, তোর শালা ফোন কেটে দিল। এ তো আচ্ছা এক টেনশনে ফেলে দিল। এখন তো চলেও যেতে পারবো না। যার মেয়ে তার টেনশন নাই আর তোমার টেনশন হচ্ছে। আমার বাড়িতে আছে, চিন্তা হবে। সত্যি যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? আমি আমার বন্ধুর সামনে কিভাবে দাঁড়াবো? তোমার কথা শুনে মনে হচ্ছে ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। অবন্তী ভালো করেই জানে ও কি করছে আর কি বলছে, শুধু শুধু চিন্তা করছো। অবন্তী আপু পা দোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে, কাছে এসে কানে ফু দিচ্ছে। এ তো ভালো জ্বালাচ্ছে। এসি ছাড়া ঘুম আসবে আপনার? তাই তো ভাবছি, আমার তো গরম লাগছে। চাচুদের বাসায় তো এসি নেই। তাহলে রাজশাহী ফিরে যান। দিনের বেলায় রাস্তাগুলি ফেলেছিলাম, আর রাতে যাবো রাজশাহী। আর আমার রাজশাহী যাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ আমার মাথা খাচ্ছেন যে, তাই মাথা ব্যথা তো আমারই হবে। আমার কাছে এসে মাথা টিপতে শুরু করেছে। আহ, কি ভালোই না লাগছে। কিন্তু ডাইনির চুল ধরে টানতে শুরু করেছে। ওরে ডাইনির চুল ছিঁড়ে যাবে, চুল উঠে যাবে। চুল উঠে গেলে তখন কেউ বিয়ে করতে চাইবে না। আমার কথা শুনে আরো জোরে টেনে ধরলো। একটা বউ দিয়ে হয় না না, যে আরো বিয়ে করার চিন্তা করিস? আরে আমি বিয়ে করলাম কখন? আল্লাহ, এই নির্যাতন থেকে তোমার এই অসহায় বান্দাকে উদ্ধার করো। এখনো হয়নি, কিন্তু হবে তো। অন্য মেয়েদের দিকে চোখ দিলে না, চোখ তুলে মার্বেল খেলবো। কেমন একটা অবস্থা! বিয়ের কথায় এখনো ঠিকমতো উঠলো না, আর উনি তো দেখি স্বামীর উপর অধিকার ফলানো শুরু করে দিয়েছেন। মনে হচ্ছে আর কয়েকদিন গেলে আমার নিঃশ্বাস নেওয়ার জন্য অনুমতি লাগবে। কি বিড়বিড় করছিস? কিছু না, আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন এই অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন। দোয়া করে লাভ নেই, তোর কপালে যা লেখা আছে তাই হবে। আমার কপালে যে এমন ঘূর্ণিঝড় লেখা আছে, সেটা আগে জানলে ছোটবেলাতেই পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকতাম। তাতেও লাভ হতো না, খুঁজে বের করে নিয়ে আসতাম। আপনি মানুষ না গোয়েন্দা? না, আমি তোর ভবিষ্যৎ বউ, আর ভবিষ্যৎ বউয়ের কাছ থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কথায় ওকে হারানো অসম্ভব। তর্কে হারি, চুপ থাকলেও হারি। শেষ পর্যন্ত চুপচাপ হয়ে বসে রইলাম। অবন্তী এবার আর দুষ্টুমি করলো না, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু আগেও যে মেয়েটা চুল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করেছিল, সেই মেয়েটার হাতের স্পর্শে চোখ দুটো কেমন যেন ভারী হয়ে আসছে। ব্যথা পেয়েছিস? একটু। ইচ্ছা করে জোর টানিনি, রাগ হয়েছিল তাই। অবাক হয়ে ওর দিকে তাকালাম। এই প্রথম ওর কণ্ঠে দুষ্টমির বদলে অপরাধবোধের আভাস পেলাম। আপনি রেগে গেলে ভয় লাগে। ভালোই, একটু ভয় থাকলে অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। আবার শুরু হলো। আমার কথা শেষ হওয়ার আগেই পাবন্তী খিলখিল করে হেসে উঠল। ঘরের পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চাচ্চুদের বাসায় চলে গেলাম, আবার সকালে দেখা হবে। হুম, সোজা রাজশাহী চলে যাবেন, বোঝা গেছে? এটা কি অনুরোধ না আদেশ? আমারও তো সাহস আছে যে আদেশ করব। অনুরোধ বলতে পারেন। এইদিকে আসার প্রয়োজন নেই। আর আপনার ক্লাস চলে, এদিকে সেদিকে ঘুরে কত সময় নষ্ট করবেন? বয়ফ্রেন্ড আছো, বয়ফ্রেন্ড হয়েই থাকো, অভিভাবক হওয়ার চেষ্টা করো না। আমি পড়বো না, ঘুরে বেড়াবো, তা বলার তুমি কে? হ্যাঁ, আমি আবার কি হব? কেউ না। রাতের খাবার খেয়ে তারপর যান। শুধু খেয়ে যেতে বলছো না থেকে যেতে বলছো? তুমি যদি থাকতে বলো তাহলে খেয়ে যাব, না হলে এখনই যাব। উঠেন উঠেন, জলদি উঠেন। আপনাকে খেতে হবে না, থাকতেও হবে না। তাহলে তো আমি যাচ্ছি না। এই যে বিছানায় শুইলাম, আর উঠছি না। ধুর, তোমার বিছানা এত শক্ত হয়ে আছে, এমন বিছানায় কেমন ভাবে ঘুমাও? এই জানতো, বাপ রে বাপ, মনে হচ্ছে মুখ বন্ধ হতেই চায় না। ওই কুত্তা, একদম রাগ দেখাবি না। আমি যাব না, দেখি তুই আমাকে কিভাবে পাঠাস।
সর তুই। তাহলে চুপচাপ মুখ বন্ধ রাখেন, আমাকে কাজ করতে দেন। মনে মনে হাসলাম, চুপচাপ কাজ করতে লাগলাম। আর অবন্তী আপু তার ফোন বের করে দেখতে শুরু করলো। কি রে, কোথায় তুই? সারাদিন তোর কোনো খোঁজ খবর নাই। আমি তো শ্বশুর বাড়ি, সকালে শ্বশুর বাড়ি এসেছি, তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। শ্বশুর বাড়ি মানে? তুই বিয়ে কবে করলি? না, এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি দাওয়াত পেয়ে যাবে। মানে কি, হঠাৎ করে বিয়ে করে তারপর শ্বশুর বাড়ি? কখনো বললি না তো যে তোর কেউ আছে? আমি তো জানতাম না যে আমার কেউ আছে, জানতে পেরেই তো সকাল সকাল চলে এসেছি। যাই হোক, কংগ্রেচুলেশনস জানাবে না? পাগল হয়ে গেলি নাকি সেটাই ভাবছি। আর জুয়াইনদের কি হবে? তুই তো জানিস ও তোকে পছন্দ করে, আর কেমনভাবে তোর পেছনে পড়ে থাকে। না না, ওর পরিবার সুবিধার না, ওর মা রিনা খানের থেকে বেশি ডেঞ্জারাস। সেসব ছাড়, আমি শ্বশুর পেয়েছি ভালো, শাশুড় পেয়েছি ভালো, আর আমার পর আরও ভালো। আমার মতো শয়তান মেয়ে এত ভালো কিছু কিভাবে যে পেয়ে গেল! নিশ্চয়ই জীবনে ভালো কাজ করেছি। সত্যি কি বিয়ে করেছিস, না বাসা থেকে পালিয়েছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, মাথা খারাপ হয়ে গেছে তোর। আরে না না, আমি সত্যি বলছি, এখন শুধু বিয়ে বাকি। তারিখ ঠিক হয়ে গেলে তোদের জানিয়ে দিব। বিশ্বাস হচ্ছে না তো? এই জান, এদিকে তাকাও তো। এমন কথা শুনে ঘাড় কাত করে তাকাতে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কি হলো? আর জান মানে? সে কিছু না, তুমি কাজ করো। এই দেখো, এই দেখ, আমি এখন বরের বাড়িতে। মানে এই ছেলে তোর বর? ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলের সাথে তোর কিভাবে যায়? ওর বাসার কি অবস্থা হয়ে আছে? বাড়ির অবস্থা কি? তোর কোনো প্রবলেম? আমার পছন্দই সব, আর আমার সাথে যাবে কি যাবে না সেটা আমি বুঝবো। সত্যি তুই পাগল হয়েছিস? এমন নয় যে দেখতে সুন্দর, না সৌন্দর্য আছে, না টাকা পয়সা আছে, না বাড়ি গাড়ি আছে, না চাকরি করে। তো কি হয়েছে শুনি? তুই আবেগে আছিস তা বুঝতে পারছি। যখন বাস্তবতা বুঝতে পারবি তখন আফসোস করবি আর বলবি কি ভুল করেছিস। তোর জ্ঞান দিতে হবে না, তোর জ্ঞান তোর কাছে রাখ, আমি আমারটা বুঝবো। তোকে বুঝেও লাভ নেই, এখন আবেগে পড়ে আছিস এবং জেদ ধরে হয়তো এমন করছিস। সর সর, তোর জ্ঞান দিতে হবে না, আমি আমারটা বুঝবো। থাক, পরে কথা বলবো, এখন চাচুদের বাসায় যাব। খেয়াল করলাম অবন্তী আপু বিছানা থেকে উঠে বসলো, না জানি এবার কি করবে। আমি চাচুদের বাসায় চলে গেলাম, সকালে দেখা হবে, বাই। জান। অবন্তী আপু উঠে চলে গেল। দরজার কাছে গিয়ে আবার ঘুরে আমার কাছে এসে গালে কিস দিয়ে দৌড়। গাল মুছতে মুছতে উঠে বাইরে আসলাম। আম্মুকে কি যেন বলে ঢং করতে করতে চলে গেল। আমি মেইন দরজার কাছে আসতেই দেখি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তারপর চলে যাই। বাড়ির ভিতরে আসতেই, তোর কি অবন্তীর সাথে কোনো সম্পর্ক আছে? না জানি না, মাথায় কি ভর করেছে যে আজ কেমনভাবে চলে এলো। তোমার বন্ধুকে বলো তাড়াতাড়ি তার মেয়ের বিয়ে দিতে, না হলে দেখা গেল পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে। শয়তান মেয়ে, যার ঘরে বউ হয়ে যাবে তার জীবন বাঁশবাগান হয়ে যাবে। বলে রুমে চলে এলাম। রাত 11টা, ফোনটা বেজে উঠলো। দেখি আঙ্কেল ফোন দিয়েছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। একটা কথা জিজ্ঞেস করব, সত্যিটাই বলবে? জি আঙ্কেল, বলুন। আমার মেয়ের সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি বলেন আঙ্কেল? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? যদি কোনো সম্পর্কই থাকতো তাহলে কি আমি নিজেই আপনাকে ফোন করে আপুর জন্য ছেলে দেখতে বলতাম? কথাটা কি, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছি না। কি বিষয় আঙ্কেল? আমি আমার মেয়েকে চিনি, ও হুটহাট এমন কথা বলে না। আজ সারাদিন যা করেছে, সবার সামনে যেভাবে তোমাকে নিজের ভবিষ্যৎ স্বামী বলেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শুধু ওর দোষ দিয়ে আমি বিষয়টা উড়িয়ে দিতে পারছি না। আঙ্কেল, আমি সত্যি ওর সঙ্গে কোনো সম্পর্ক করিনি। আমি এটা জিজ্ঞেস করছি না যে তোমরা প্রেম করো কি না, আমি জানতে চাইছি তুমি কি ওকে এমন কোনো ইঙ্গিত দিয়েছো, কোনো আচরণ করেছো যাতে ওর মনে এমন কিছু জন্মাতে পারে? না আঙ্কেল, বরং আমি বারবার বুঝিয়েছি আমাদের চিন্তাভাবনা আলাদা। আমি নিজেই দূরে থাকার চেষ্টা করেছি, আজও অনেক বুঝিয়েছি। তারপরেও শুনলো না? না আঙ্কেল, উল্টো আরও জেদ ধরে বসেছে।
হুম, তাহলে বিষয়টা জেদেরও হতে পারে, আবার অনুভূতিরও হতে পারে। তবে একটা কথা মনে রেখো, আমার মেয়ে জেদি ঠিকই, কিন্তু কাউকে নিয়ে নাটক করার মেয়ে না। কাউকে একেবারে অপছন্দ করলেও এতটা করতো না। আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আমি চাই না ও পরে কোনো সিদ্ধান্ত নিয়ে আফসোস করুক, তাই নিজেই দূরে সরে আসছি। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু একটা কথা বলি বাবা, মানুষের জীবন শুধু যুক্তিতে চলে না, অনুভূতিও অনেক বড় জিনিস। জানি আঙ্কেল, কিন্তু আমি এখনও মনে করি ওর এই সিদ্ধান্তটা অনেকটাই আবেগ আর জেদের। হতে পারে, আবার এটাও হতে পারে তুমি ওকে যত দূর ঠেলছো ও তত বেশি বুঝতে পারছে তোমাকে ছাড়া থাকতে পারবে না। যাই হোক, এখন কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আর আমার মেয়ের সঙ্গে এমনভাবে কথা বলে না যাতে ও আরও জেদ ধরে বসে। আমি ওর সঙ্গে কথা বলবো। জি আঙ্কেল, আমি শুধু চাই কারো জীবনের ক্ষতি যেন আমার কারণে না হয়। আল্লাহ ভালো ফয়সালা করবেন। আচ্ছা বাবা, পরে কথা হবে, ভালো থেকো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ফোন কেটে দিল। আমি তো ভাবছিলাম কি না কি বলবেন। যাক বাবা, বেঁচে গেছি। ওইদিকে হুম, আপু বলো। আজকে সারাদিনে কি কি করেছিস? তোর আঙ্কেলকে কি বলেছিস? আসল কথায় আসো, বলো কি হয়েছে। আর যা বলছি তা সত্যি। আকাশের সাথে কথা হয়েছে, ও বলেছে তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুই এমন করছিস কেন? ছেলেটা তোকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে, তারপরে তুই কেন এত জেদ করছিস? কত বড় মিথ্যুক। আচ্ছা, জিজ্ঞেস করলে না কেন রাজশাহী গিয়েছিল? এখানে তো পড়াশোনা করতে পারতো। ওখানে শুধু শুধু টাকা খরচ করে কেন পড়াশোনা করছিলে? কেন ওখানে ছিল? ফোন দিয়ে জিজ্ঞেস করো। শালা কুত্তা কাপুরুষ একটা। সত্য কথা বলার মুরদ নেই। ফোন রাখ। অবন্তী আপুর আগে ফোন কেটে দিল। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে আঙ্কেলের নাম দেখে বুকটা ধক করে উঠল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। অবন্তীর সাথে কথা বললাম, কিন্তু কিছু বলল না। তোমার থেকে জিজ্ঞেস করতে বলল। বলল তুমি কি কারণে রাজশাহী এসেছিলে? আমি চুপ করে রইলাম। একটু চুপ থেকে সব কিছুই বললাম। বেটা, সত্যি তুই পুরুষ মানুষ না রে? আরে বেটা, ভালোবাসিস বলে দে, যা হবার হবে। আঙ্কেল, আপনিও কি আপনার মেয়ের মতো পাগল হলেন? আপনি বাস্তবতা ভালো করেই জানেন। আঙ্কেল চুপ করে আছে। আমি আবারও বললাম, ওকে ভালোবাসলেও ওর জীবন নষ্ট করার অধিকার আমার নেই। জীবন নষ্ট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোর না, আমার মেয়েরও আছে। কিন্তু বাস্তবতা? বাস্তবতা আমি তোমার চেয়ে কম বুঝি না বাবা। টাকার পার্থক্য, সামাজিক অবস্থান সবই জানি, কিন্তু একটা কথা মনে রেখো, সংসার শুধু হিসাব নিকাশে টেকে না। সেখানে সম্মান লাগে, বিশ্বাস লাগে, আর ভালোবাসাও লাগে। আমি চুপ করে রইলাম। উনি একটু চুপ থেকে আবারও বললেন, তুমি ওকে দূরে ঠেলে দিয়ে ভাবছো সুখে থাকবে, আরও তোমাকে আঁকড়ে ধরে ভাবছে তোমাকে ছাড়া বাঁচবে না। তোমরা দুজনেরই অন্যজনের ভালো চাইতে গিয়ে নিজেরাই কষ্ট পাচ্ছ। তাহলে আমি কি করব আঙ্কেল? এখনই কোনো সিদ্ধান্ত নিও না, সময়কে একটু সময় দাও। যদি ওর অনুভূতি সত্যি হয় সেটা কমবে না, আর যদি আবেগ হয় সেটাও সময়ে বুঝিয়ে যাবে। আপাতত আমি বিয়ে নিয়ে অবন্তীকে কিছু বলবো না। তুমি ওর কথায় রেসপন্স করো, দেখো কি হয়। জি আঙ্কেল। আর একটা কথা, বলুন। আর শোনো, পরের বার যদি ভালোবাসো অন্তত সত্যিটা বলতে শেখো। সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিন্তু না লড়ে হার মানা পুরুষের কাজ না। ওনার কথা শুনে আমি চুপ করে রইলাম। আঙ্কেল ফোন কেটে দিল। শুধু শুধু আঙ্কেলকে ভয় পাচ্ছিলাম। ফোনটা ল্যাপটপের পাশে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে হাত দুটো মাথার পিছনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম। পুরো ব্যাপারটা এখনও কেমন যেন অবিশ্বাস্য লাগছে। যে আঙ্কেলকে বাঘের মতো মনে হয়, সে মানুষটাই কত সহজে আর সহজভাবে সব কিছুই বুঝে নিলেন। জীবনের হিসাব নিকাশ আর আবেগের এমন এক অদ্ভুত সমীকরণ সামনে এনে দাঁড় করালেন।
যে পুরোপুরি উলটপালট করে দিলেন। কি প্রচণ্ড জেদ! শয়তান ছিমড়ি। গালে ওভাবে কিস দিয়ে দৌড় মেরে পালিয়ে যাওয়ার পর থেকেই গালটা কেমন যেন হালকা গরম হয়ে আছে। গালে হাত রেখে বললাম, পাগল একটা মেয়ে। ওই শয়তানের নানিকে নিয়ে যে সারাটা জীবন কিভাবে পার করবে কোনো পুরুষ আল্লাহই জানেন। ফোনটা আবারও বেজে উঠল। আবার কে ফোন দেই? শয়তানের নাম নিতে নিতেই শয়তান হাজির। অবন্তী আপুর নাম ভেসে উঠেছে। রিসিভ করতেই, শোন, তোর জীবন আমি কয়লা করে ছেড়ে দিব, শালা কুত্তা। জন্মের সময় কি মুখে মধুর বদলে নিমপাতার রস দিয়েছিল? গালি ছাড়া কোনো কথা নেই। সরি, হচ্ছে না কেন? চুপ তুই। তোকে তোকে আমার এখন কি করতে ইচ্ছে করছে জানিস? তোর বুকে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে। বলছি চলে আয় না। তুই না আইলেও আমি আসি। সময় থাকতে ভালো হয়ে যান, ফোন রেখে ঘুমান, আর আমাকে আমার কাজ করতে দেন। আপনার জন্য ঠিকমতো কাজ করতেই পারিনি। এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি ওনার কোলে বসে আছি, তার জন্য কিছু করতে পারছেন না। কেমন হবে যখন আমি তোমার কোলে বসে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে থাকবো আর তুমি বসে বসে কাজ করবে? একদম জঘন্য হবে। আর যেই মোটু। কি বলিস তুই? আমি মোটু? শালা তুই মোটা, তোর 14 গোষ্ঠী মোটা, শুধু তুই সকালটা হতে দে। ভয় দেখাতে আসছে। আপনি তো মোটাই, আলুর বস্তা একটা। এইসবের হিসাব নিকাশ পরে হবে, আগামীকাল সকালে। এখন ফোন রাখলাম। আর এত রাত জেগে জেগে কি কাজ? সকালে করবা। এখন রেখে ঘুমিয়ে যাও। বাই, গুড নাইট। ঘুম আসছে। বাই। অবন্তী আপু ফোন কেটে দিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি কাজ করি। কাজ শেষ করতে করতে আবারও ফজরের নামাজ পড়ে ঘুমালাম। ঘুম হালকা হতেই দেখি কোল বালিশ না, অবন্তী আপুকে জড়িয়ে ধরে আছি। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 11টা বাজছে। তার চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আমার মুখে এসে পড়ছে। কেমন এখানে এসে ঘুমিয়েছে, কখন এসেছে আল্লাহ ভালো জানেন। হাত যেখানে আছে তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। এই শয়তান মেয়ে উঠুন, এত বেহায়া কেন? একটু তো লজ্জা শরম করেন। আমার ডাকাডাকি শুনে চোখ তুলে তাকালো। ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এমন ভাবে ডাকাডাকি করছো কেন? আপনার না সকালে রাজশাহী যাওয়ার কথা? আপনি রাজশাহী না গিয়ে আমার বিছানায় কি? রাজশাহী যেতে ইচ্ছে করলো না তো, তাই আর কি চলে এলাম। ঢং! একটু তো লজ্জা শরম করেন। লোকে জানাজানি হলে কি হবে একবার ভেবেছেন? লোকে কি বলবে? কি বলবে শুনি? আর এই সব বলবে কে? এখন ওঠেন। এইসব কি? এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না, কোনো কিছুই বেশি হয়নি, তবে এবার একটু বেশি বেশি হবে। বেশি বেশি কিছু করব নাকি গো? একটু করে, মানে দুষ্টুমি। আপনি রাজশাহী কবে যাচ্ছেন? বিকেলে। এবার তুমি আমাকে প্রপোজ করবা। জানেন যে ভালোবাসি, তাহলে প্রপোজ করতে হবে কেন? আর সেদিন ওই মনের কথা বলবো, যেদিন আমার মন বলবে। অবন্তী আপু মাথা তুলে আমার দিকে তাকালো, কিন্তু কোনো কিছু বলল না। যখন ঘুম থেকে উঠেই গেছি তখন একেবারে উঠে যাই, যদিও ঘুম কমপ্লিট হয়নি। এইসব কাজ তো দিনেও করতে পারো, শুধু শুধু রাত জেগে থাকো কেন? রাত তো ঘুমানোর জন্য। রাতে ভালো লাগে। বিছানা ছেড়ে উঠে গেলাম। অবন্তী আপু শুধু দেখছে। রুম থেকে বেরিয়ে কলঘরে এসে ব্রাশ করে খেতে বসলাম। অবন্তী খাবে না? কেন, খেয়ে আসেনি? জিজ্ঞেস করা হয়নি, এসেই তো তোর রুমে গিয়েছিল। আজকালকার ছেলে মেয়ে একটু লজ্জা শরম নাই। আমার কথার উত্তর না দিয়ে খেতে খেতে রুমে এলাম। এই, আপনি কি খেয়ে এসেছিলেন? হুম, সকালে নাস্তা করেই এসেছিলাম। ফোনে লক, ল্যাপটপে লক কেন? প্রাইভেসির জন্য। যাই হোক, এখন কি করবেন? আবার চাচার বাসায় যাবেন, না এখানে থেকে তারপর রাজশাহী ফিরবেন? তুমি যদি আমাকে সময় দাও তাহলে এখানে থাকবো, আর যদি না দাও তাহলে চাচুর বাসায় চলে যাব। কিভাবে সময় দিব বলেন? এখানে আপনাকে দেখানোর মতো কোনো কিছুই নেই। তাহলে রাজশাহী জায়গা, আমি বরং রাজশাহী ফিরে যাই। তুমি সময় দিবা না চাচাতো বোন কলেজে, তাহলে আমি কার সাথে আড্ডা দিব? দূর। ওকে, তাহলে ফিরে যান। একা তো, তাই সব কিছু আমাকেই করতে হয়। আর মাত্র শুরু করেছি, তাই এদিকে ওদিকে সময় নষ্ট করতে চাই না। অবন্তী আপু কিছু বলল না। বিছানা ছেড়ে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, যদি ফোন রিসিভ না করো তাহলে এসে তোমার ক্লাস নিব, মনে রেখো।
প্রয়োজনে লিখে রাখো আর মন দিয়ে কাজ করো। আর যদি অন্য মেয়েদের সাথে কোনো কিছু শুনেছি, তাহলে আমি তোমার মৃতদেহের পাশে বসে বসে কান্না করব। কিছুই বললাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। একটু তাকিয়ে থেকে মাথা নেড়ে ঠিক আছে বললাম। অবন্তী আপু পিছনে ঘুরে তার ব্যাগ আর ফোন নিল। তারপর আবার আমার সামনে দাঁড়িয়ে টি শার্টের কলার ধরে নিচু করে একটা কিস দিয়ে লজ্জা পেয়ে দৌড় দিল। আজব এক মানুষ, এও নাকি লজ্জা পাই। লজ্জা যদি এই কথা শোনে তাহলে লজ্জাও লজ্জা পাবে। বাইরে আসি, তারপর অবন্তী আপু চলে যায়। এই মেয়ের বিষয়টা কিছু বুঝলাম না। আসছে যাচ্ছে, লোকে কি বলবে? এটা কি শহর পেয়েছে? এবার সত্যি সত্যি রাজশাহী ফিরে গেল। যদি সত্যি ভাগ্যে থাকে তাহলে এই মেয়ে তোমার ছেলের বউ হয়ে আসবে। এমন কথা বলছিস কেন? আর বউ হয়ে আসবে মানে? গতকাল রাতে আঙ্কেলের সাথে কথা হয়েছে, আর সব থেকে বড় কথা, উনি এখনও আবেগে আছেন, তাই বাস্তবতা বুঝতে পারছেন না। আর সত্যি এটা আবেগ না হয়ে যদি ভালোবাসা হয় তবেই বউ হয়ে আসবে। আঙ্কেল তাই বললেন। শুধু শুধু ওই লোককে ভয় পাচ্ছিলাম, কত সহজে মেনে নিলেন। এখন সময় সময় বলবে সামনে কি হবে। তোমার কি মনে হয়? আমি কি বলবো? আমি কি ওই মেয়ের মনের ভিতরে ঢুকে বসে আছি? মেয়েদের মন কখন কি চায় তারা নিজেও জানে না। আর সুখ রেখে দুঃখের জীবনে যদি আসে তাহলে বোকামি করবে। আবেগে আছে তাই এমন করছে। আমি তো তাই বুঝিয়েছি, কিন্তু যত বলেছি ততই তার জেদ বেড়েছে। বলছে সে পারবে। যাই হোক, এখন তুমি তোমার কাজে যাও এবং আমি আমার কাজে বসি। তারপর খাওয়া শেষ করে কাজে বসলাম। দুপুর 2টার দিকে ফোন দিয়ে বলল যে বাসায় পৌঁছে গেছে। এর মধ্যে যদিও কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছি কতদূর পৌঁছলো, কোথায় আছে এইসব। বিকেলে তুই পাগল, কি জন্য এমন করলি? সবাই বলছে আমি আবেগে এইসব করছি। সত্যি কি আমি আবেগে আছি? এইসব আবেগ নয় তো কি? তুই বল ওর কি আছে, কোন দিক দিয়ে তোর সাথে যায়। তোর কথাও ঠিক, কিন্তু ভালোবাসি অনেক। ভালোবাসা দিয়েই কি জীবন চলবে? তুই যখন কোনো কিছু চাইবি তখন কোথা থেকে এনে দিবে? তোর যে মাসিক খরচ হয় সেটা বহন করতে পারবে? তোর রেস্টুরেন্ট খরচ, শপিং খরচ, মেকআপ খরচ, এগুলো কোথা থেকে নিয়ে আসবে? তোর কথা সত্য, কিন্তু কিন্তু কি? আর আঙ্কেল জানেন এইসব? জানে, উনিও আমাকে অনেক বুঝিয়েছেন। কিন্তু গতকাল রাতে লাস্টবার যখন আকাশের সাথে বলল কথা, তারপর থেকে আমাকে আর কিছু বলেনি। তোর যে জেদ তাই আর কিছু বলেনি। শোন, এগুলো তোর আবেগ, এছাড়া আর কিছুই না। কয়েকদিন পর ঠিকই বুঝে যাবি। শহরের মতো অত সুন্দর জীবন ছেড়ে গ্রামে যাবি? বিষয়টা নিয়ে আরো ভাবতে হবে। সত্যি বলছিস আমি ভুল করছি? ঠিক সময় বুঝতে পেরেছি, সেটাই অনেক। তারা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। অবন্তী যাবার আগে ঠোঁটের কোণে শয়তানি হাসি এনে বলে, শোন, আমার লাইফ নিয়ে তোর এত চিন্তা করতে হবে, কারণ ওর কাছে যাওয়ার সিদ্ধান্তটা আমার। আর একটা কথা মনে রাখিস, ও আমাকে একবারও নিজের কাছে টানতে চায়নি, আমাকে বদলাতে বলেনি। এটা বলেনি আমি যেন সবকিছু ছেড়ে তার কাছে যাই, বরং বারবার দূরে সরিয়ে দিয়েছে। যে ছেলে নিজের স্বার্থের জন্য আমাকে ধরে রাখেনি, তাকে আমি এত সহজে ছেড়ে দিব কেন? তোকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছি, তুই একটা সুগার ড্যাডি দেখে বিয়ে করে নিস, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব হবে না, শুধু টাকা আর টাকা। তোর কি মনে হয় এটা তোর ভালোবাসা? একদিনে ভালোবাসা হয়ে গেল? আমি একদিনে ভালোবেসে ফেলেছি বলল বড্ড ভুল হবে। প্রথমে রাগ হয়েছিল, তারপর জেদ চেপেছিল, কিন্তু ওর কাছ থেকে দূরে সরে আসার পর বুঝলাম কিছু তো একটা আছে। এখন আর শুধু জেদ না, ওকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই। এজন্য বললাম যে পরে যেন ব্লেম না করতে পারিস। দেখা গেল পরে বলছিস কেন সাবধান করিসনি। এটা আমার সিদ্ধান্ত, আর তোদের কাউকে ব্লেমও করবো না। এখন বাসায় যাই, অনেক সময় ধরে আড্ডা দিচ্ছি। আগামীকাল ভার্সিটিতে দেখা হবে, বাই। তারপর অবন্তী আপু চলে এলো। রাত 1টা, ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অবন্তী আপুর নাম, তাও আবার মেসেঞ্জারে ভিডিও কল। রিসিভ করা কি ঠিক হবে? না জানি কী অবস্থায় আছে আর ফোন দিয়েছে। ইতস্তত করে কল রিসিভ করলাম, দেখি স্ক্রিন গোলাপি হয়ে আছে। আল্লাহ, ফোন যে কোথায় রেখেছে। যখন ধীরে ধীরে ফোন দূরে সরালো তখন বুঝলাম তার ঠোঁটের উপর ক্যামেরা ছিল।
জানো? মুয়া, মুয়া। মনে মনে বললাম, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এমন শয়তানি যথেষ্ট। একটু শয়তানি কম করেন, বুঝেছেন? কেন গো জানো, ঘুমাতে গেলাম কিন্তু বিছানা ফাঁকা দেখে আর ঘুম এলো না। দূর দূর, কেন চেয়েলাম? তোমার কাছে যাব আমি, আমাকে নিয়ে যাও। ফোনের স্ট্যান্ড নিয়ে ফোনটা ঠিকভাবে রাখলাম। মনে মনে আমি বেশ হ্যাপি, কিন্তু তার সামনে এসব প্রকাশ করছি না। তার কাণ্ড দেখে হাসিও পাচ্ছে, আবার আফসোস হচ্ছে। এভাবে আফসোস হচ্ছে এসব কেন আগে হয়নি, আর হাসি পাচ্ছে এই জন্য যে একদম নির্বিদের মতো করছে। না ঘুমিয়ে এসব কি কর না ঘুমিয়ে এসব কি শুরু করেছেন? ঘুম না আসলে আমি কি করব? যখন ঘুম আসছে তখনই তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, ভাবতেই চোখ থেকে ঘুম চলে যাচ্ছে। আহারে, কোলবালিশকে আমি ভেবে জড়িয়ে ধরে ঘুম দিন। কল্পনা করুন আমি আপনার পাশেই। এমন ভাবে যদি কাজ হয়ে যেত তাহলে কেউ বিয়ে করতো না। এমন ভাবেই কোলবালিশকে দিয়ে কাজ চালিয়ে নিত। এখন চুপচাপ গিয়ে ঘুমান। এত বছর ঠিকই ঘুমিয়েছে, আর আজকে নাটক শুরু করেছে। বলুন, আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু আমি তো ভালো নেই। ও মা, আপনি তো দেখি নিব্বি হয়ে গেছেন। একা ঘুমাতে ইচ্ছা না করলে বাসায় ছেলে দেখতে বলে বিয়ে করে নেন। রেগে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে রেগে যাবার কি আছে? আমি কি ভুল বলেছি? না না, তুমি কি ভুল বলতে পারো? তবে হাতের কাছে পেলে বুঝিয়ে দিতাম ভুল বলছো না কি ঠিক বলছো। শোনো না, হুম, বলুন। আই লাভ ইউ। দেখো, সোজাসুজি বলার সাহস হয়নি তাই ফোনে বললাম। হ্যাঁ, এটাই শোনার বাকি ছিল। গতকাল থেকে কত কিছু করে গেল, আর বলে সাহস হয়নি। এবার তুমি লাভ ইউ টু বলো, তাড়াতাড়ি বলো। বলেছি না, মন যেদিন বলবে এবার বলা প্রয়োজন সেদিন বলবো। হ্যাঁ, আমার মৃত্যুর পর বলিও। আল্লাহ শয়তানদের অনেক হায়াত দিয়ে থাকেন, চিন্তা করবেন না। এত তাড়াতাড়ি আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছেন না। কুত্তা, এখন কাজ রেখে ঘুমিয়ে যাও, সকালে উঠে কাজ করিও। আপনার ঘুম আসছে, ঘুমিয়ে যান। আমার চোখে ঘুম নেই, তাই দেরি আছে। কথা বলতে বলতে অবন্তী আপু ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে গেছে দেখে ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। পরের দিন ভার্সিটিতে অবন্তী, দাঁড়াও। বলো। শুনলাম তুমি ওই গেও ক্ষেতের প্রেমে পড়েছো। ওর না আছে চেহারা, না আছে টাকা পয়সা, কি দিকে ওর পছন্দ হলো শুনি? এমনি হয়ে গেল। দেখো, তোমাকে শুধু আমার ভালো বন্ধু মনে করি, এর থেকে বেশি কিছু না। এখন তুমি যদি তোমার মনের ভিতরে খিচুড়ি পাকাও, তাহলে এখানে আমার কোনো দোষ নেই। আকাশের থেকে আমার কি কমতি কিছু রয়েছে? বরঞ্চ আকাশের থেকে আমি সব দিক থেকে পারফেক্ট। তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই পছন্দ না। আর আমার থেকেও ভার্সিটিতে সুন্দর মেয়ে আছে, তবুও আমাকে তোমার কেন পছন্দ হয়েছে? এমন করা কি খুব জরুরি ছিল? তুমি তো অনেক আগে থেকেই জানতে আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই পছন্দ করি। আমাকে নিয়ে তুমি তো একবার ভেবে দেখতে পারতে। জুনাইদের গলা জড়িয়ে আসলেও নিজেকে সামলে আবারও বলল, আমি তোমার সাথে এমন কোনো ব্যবহার করিনি যার জন্য আমাকে ঘৃণা করবে বা অপছন্দ করবে। দেখো, আমি তোমাকে শুধু ফ্রেন্ড মনে করি, এর থেকে বেশি কিছু কখনো ভাবিনি। এইবার ভেবে দেখো। শোনো, এই 2 দিন আমি ওদের বাসায় ছিলাম, ওর রুমেই ছিলাম। এই দেখো কিছু ছবি। এখনো যদি মনে হয় আমার জন্য অপেক্ষা করা উচিত, তাহলে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি চাই না তুমি মিথ্যে আশা নিয়ে বাঁচো। অবন্তী আপু তার ফোন বের করে জুনাইদের সামনে কিছু পিক দেখাতে শুরু করলো। তারপর কয়েকটা পিক দেখিয়ে বলল, তাহলে ভাবো আর কি কি হয়েছে। এখন তুমি বলো, এমন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবে, না স্বপ্ন ভেঙে অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন সাজাবে? আর তোমাকে ফ্রেন্ড ছাড়া অন্যভাবে কখনো ভাবিনি। জুনাইদ এমন ধাক্কা খেলো যে 2 পা পিছিয়ে গেল। মুখে কিছু বলছে না, শুধু অবন্তী আপুর দিকে তাকিয়ে আছে। অবন্তী আপু কিছু না বলে পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। জুনাইদের চোখের কোণ দিয়ে জল কখন গড়িয়ে গেছে সে বুঝতেই পারেনি। অবন্তী আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, হুম হুম হুম। জানো অবন্তী, আমি কোনোদিন ভাবিনি আমার ভালোবাসার শেষটা এতটা নীরব হবে। আমি হারালাম, কিন্তু তোমাকে দোষ দিচ্ছি না। ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। আমি শুধু ভাগ্যহারা একজন প্রেমিক।
যে মানুষটাকে নিজের ভবিষ্যৎ ভেবেছিল সে অন্য কারো ভবিষ্যৎ হয়ে গেছে। দোয়া করি তুমি ওর সাথেই সুখে থেকো, কখনো যেন আমার মতো করে তোমাকে হারানোর কষ্ট পেতে না হয়। যার জন্য দেশে থেকে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম সেই যখন আমার হলো না, তখন এই শহর, এই দেশ কোনোটাই আর আমাকে আটকে রাখতে পারবে না। অনেক হলো, এবার অস্ট্রেলিয়ায় ফিরে যাই। হয়তো একদিন অনেক বড় কিছু হব, অনেক মানুষ চিনব, কিন্তু একটা আফসোস সারা জীবন থেকে যাবে। সব কিছু পেলেও যাকে চেয়েছিলাম তাকে আর কোনোদিন পাবো না। ভালো থেকো, সত্যিই ভালো থেকো। আমার জন্য নয়, তোমাদের দুজনের জন্যই দোয়া রইল। জুনাইদ চোখ মুছে পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। অন্যদিকে বেচারা নিজেকে কোনো রকমে সামলে রেখেছিল। বন্ধুর বাইরে কখনো কিছুই ভাবিনি। আর আমি চাই না যে আমাকে নিয়ে স্বপ্ন দেখুক এবং আশা করুক, তাই এমন করতেই হলো। জানি কষ্ট পাচ্ছে, কিন্তু ওর ব্যথায় আমি ব্যথিত হতে পারবো না। জোনাইদের মধ্যে কি এমন কমতি ছিল, আর ওই ছেলের মধ্যে কি এমন আছে যে ভালোবাসলি? তোকে আমি বোঝাতে পারবো না এবং চাচ্ছিও না। তুই পাথর মনের, এতদিনের বন্ধুত্ব হয়তো শেষ। বন্ধুত্ব নষ্ট হলে আমার সাথে হবে, তোদের সাথে কেন হতে যাবে? আকাশকে বেছে নেওয়ার কারণ, আকাশ ভালো, ওর আপু আম্মু ভালো, এক ছাদের নিচে সুন্দরভাবে জীবন কাটানো যাবে। কিন্তু জুনিয়রদের আম্মু, ওই ডেঞ্জারাস মহিলা কেমন শুনিসনি? ওর বড় ছেলের বউকেই মেরে ফেলেছিল। না বাবা। এটাই কি কারণ? তুই বললে হয়তো অন্য বাসা নিয়ে থাকতো। কারণ শুধু এটা নয়, আমি জুনায়েদকে বন্ধুর বাইরে কোনো কিছুই ভাবিনি কখনো। কি আর বলবো, যা ভালো মনে হয় কর। তবে যাই করিস না কেন একটু ভেবে চিন্তে করিস, পরে আফসোস করে কিন্তু লাভ হবে না। আমি কি করছি তা আমি জানি। তোর সান্ত্বনা দিতে ইচ্ছে করলে যা, আমি ক্লাসরুমে থেকে যাই। না থাক, ওর বন্ধুরা আছে। আমি সান্ত্বনা দিতে গিয়ে দেখা গেছে আমার প্রেমই পড়ে গেছিল, বা আমিই পড়ে গেলাম, তখন একটা ঝামেলা হয়ে যাবে। কেন? তোর টাকা পয়সাওয়ালা ছেলে পছন্দ না? টাকা পয়সা আছে, দেখতেও সুন্দর। থাক, প্রয়োজন নেই, এই ভালো আছি। পড়াশোনা শেষ করে কি করবি? আমাদের ভার্সিটিতে অ্যানিমেশন অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্ট আছে না? তা আছে, কিন্তু এগুলো জিজ্ঞেস করছিস কেন? চাকরি করতে দেবে না আগেই বলেছে, কিন্তু এত পড়াশোনা করে বেকার হয়ে বসে থাকবো? পাশাপাশি বসে আমিও এটা করব। দেখ, জব করতে গেলেও এমনভাবে খাটুনি হবে, তার থেকে বরং বরের সাথে থেকে বরকে সাহায্য করি। বর মালিক আর আমি কর্মচারী। তোর আইডিয়া খারাপ না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে দেখ। কোর্সটা কিভাবে হয় জেনে নিবি, তারপর ভর্তি হয়ে বেসিক শিখে নিবি। চল দেখি প্রিন্সিপাল স্যার কি বলে। দুজনে অফিসের দিকে চলে যাই। দুপুরে খেতে বসেছি, তখন অবন্তী আপু মেসেঞ্জারে মেসেজ এলো। লিখেছে, সকালে ঘুমাও তাই বিরক্ত করিনি, এখন বলো কেমন আছো আর কি করছো। মেসেজ দেখে রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? লাঞ্চ কি হয়ে গেছে? না, এই তো খাচ্ছি। আপনি কি করেন? ভার্সিটিতে। শোনো না, আমিও ভাবছি অ্যানিমেশন শিখবো। কেন? নিজেকে এমনভাবে জোর জবরদস্তি করা কি ঠিক হচ্ছে? চাকরি করতে তো দিবা না, তাই না? এত পড়াশোনা করে চুপচাপ বসে থাকবো? তার থেকে বরং এটা শিখে তোমাকে হেল্প করে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করি। আর চাকরি করলেও তো এমনভাবে গাধার খাটুনি খাটতে হবে, তাই না? তা ঠিক, কিন্তু আপনি কি পারবেন? 2 দিন ক্লাস করে দেখুন, তারপর বুঝবেন। সব কাজই প্যারা। আমাদের ভার্সিটিতে অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এর ডিপার্টমেন্ট আছে, ওখানে ভর্তি হলাম। সপ্তাহে 2 দিন ক্লাস। পারলে তো ভালোই, দেখুন ক্লাস করে। কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। আরে না, আমার কার্টুন ভিডিও অনেক ভালো লাগে। খেতে বসে কার্টুন না দেখলে খাবার হজমই হয় না। এতদিন দেখে এসেছি, এখন না হয় শিখে বানাবো, সমস্যা কি? ওকে, ট্রাই করুন। বেসিক শিখলেই অনেকটা এগিয়ে যাবেন। মেসেজ টাইপ করতে করতেই খাওয়া শেষ করলাম। অবন্তী আপু অফলাইনে চলে গেল, তার ক্লাস আছে। রাতে তোর কি মনে হয় এই সব তোর আবেগ না ভালোবাসা? তুই কিন্তু ওখানে শহরের মতো সব রকম সুবিধা পাবি না।
নিজের ইচ্ছা মতো চলতে পারবি না, এখানে ওখানে ইচ্ছা মতো ঘুরতে পারবি না, ফাস্টফুড পাবি না, মন চাইলেও পিৎজা বার্গার এসব খেতে পারবি না। অবন্তী আপু চুপ করে আছে, একটু চুপ থেকে বলল, শহরে শিফট হয়ে যাবে? তোর মনে হয় শহরে শিফট হবে? ওখানে তার বাবা মা, জমি জায়গা সব কিছু, আর কেন শহরে শিফট হবে? অবন্তী আপু আবারও চুপচাপ রইল। সবার ভিতরেই নীরবতা। আঙ্কেল আবারও বললেন, আমি তোকে না করছি না, আমি শুধু চাই তুই যেন পরে আমার সামনে দাঁড়িয়ে না বলিস, আব্বু তুমি কেন আমাকে থামাওনি। তুই যদি 6 মাস পর ওই একই কথা বলিস তখন কিছু বলবো না। অবন্তী আপু তবুও কিছু বলল না, চুপচাপ শুনে গেল। খাওয়া শেষ করে বলল, 6 মাস? 6 মাস বলে অবন্তী আপু চুপ করে গেল। আঙ্কেল আন্টি অবন্তী আপুর দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে। একটু চুপ থেকে বলল, আরো 6 মাস সিঙ্গেল থাকবো? আরে ধুর, আমি ভাবছি তাড়াতাড়ি বিয়ে করে শ্বশুর বাড়ি যাব, আর উনি বলছে 6 মাস পর জবাব দিবে। এ আমি কাকে কি বলি? আল্লাহ আমার কপালে এমন মেয়ে দিতে হলো। এতক্ষণ ধরে জীবন সংসার দায়িত্ব কত গুরুত্বপূর্ণ কথা বোঝালাম, আর এই মেয়ে পুরো কথার সারমর্ম বের করলো। শুধু আর 6 মাস সিঙ্গেল থাকতে হবে। থাক, ওকে আর বোঝানোর চেষ্টা করো না। ওর কানে তোমার একটা শব্দ ঢুকেনি, শুধু 6 মাস শব্দটাই ঢুকেছে। আরে ঢুকেছে তো, কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা তো ওটাই। 6 মাস অনেক লম্বা সময়, যদি এর মধ্যে আবার পালিয়ে বেড়ায়। ইয়া আল্লাহ, এই মেয়ে আর মানুষ হবে না। আমাকে কি গরু ছাগল মনে হয় নাকি? এত কিছু বুঝি না। তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। তোমরা তো বিয়ে দিবে না, আবার আমার বিয়ের কথাও কাউকে বলতে দিবে না, তাই নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। হায় আল্লাহ, আমার ঘরে কি যে দিয়েছ এই শয়তানের বাচ্চা। তুই কত বড় মিথ্যুক। তোকে আমি বিয়ের কথা বলিনি, যতবার বলেছি ততবারই তো বলেছিস এখন বিয়ে করব না, আগে পড়াশুনো শেষ করব, তারপর বিয়ে করব। আর এখন আবার তুই বলছিস তাড়াতাড়ি বিয়ে দাও। তখন তো আমার বর ছিল না, এখন আছে, তাই মত বদলেছে। আরও 1 বছর তোর বিয়ে দেব না, পড়াশুনো শেষ করবি তারপর বিয়ে। কাজী অফিস আছে নাকি? কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। এখন তুই যাবি না? চামচ নিয়ে দাঁড়াতে হবে। এই মুহূর্তে না গেলে চামচ দিয়ে তোর মাথা ফাটাবো। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে? একটু তো লজ্জা শরম কর। অবন্তী আপু আর কিছু বলল না, ওখান থেকে কেটে পড়ল। এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল। অবন্তী আপুর ফোন, কথা বলা, কাজ এমনভাবেই চলছে। কি রে, জুনায়েদকে ভার্সিটিতে দেখি না, না আসার কারণ কি? অস্ট্রেলিয়া চলে গেছে, তুই জানিস না? আমাদের ফোন দিয়ে বলেছে, তোকে বলেনি? বুঝলাম, যাই হোক, এখন চল আড্ডা দিই। বেচারা শুধু শুধু কষ্ট পেল। বন্ধুত্বের মাঝে প্রেম নামক বস্তু নিয়ে আসলেই এমন হবে। আমার কিছু বলার নেই। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি প্রতিদিনের মতো গুড মর্নিং উইশ করে রেখেছে। আমি প্রতিদিনের মতো গুড আফটারনুন বলে রিপ্লাই দিলাম। তারপর গোসল করে সকালের নাস্তা দুপুরে করে ল্যাপটপ নিয়ে বসলাম। ফোনটা বেজে উঠল, দেখি আঙ্কেল ফোন দিয়েছেন। উনি আবার কিভাবে ফোন দিল আল্লাহ ভালো জানেন। ফোন রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। এই সময়ে কল দিয়েছেন, কিছু কি হয়েছে? আর 2 দিন পর পর আমার আর তোমার আন্টির বিবাহ বার্ষিকী, আর 2 দিন পর আমার আর তোমার আন্টির বিবাহ বার্ষিকী, সেটা জানো তো। তোমার বাবা মা তো আর আসবে না, তাই তুমি চলে আসো। প্রতি বছরের মতো এবারও ছোট করে একা অনুষ্ঠান হবে। জি আঙ্কেল, প্রতি বছরের মতো এবারও কোনো গিফট দিতে পারবো না, সামনের বছর থেকে ইনশাল্লাহ কিছু দিতে পারবো। তোমার কাছে গিফট চাইলো কে? তুমি আসবা তাহলেই হবে। আচ্ছা বলো, আমার মেয়ে কি অবস্থা, কি বুঝছো তুমি? আপনি কি জানেন আপনার মেয়ে অ্যানিমেশন শিখছে? কি বলো? আমাদের এই সম্পর্কে তো কিছুই বলেনি। ওহ, আমি ভাবলাম হয়তো জানেন। তাহলে ভাবেন কতটা এগিয়েছে।
এ পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু সামনে কি হবে বলতে পারছি না। বুঝলাম, আমি বলেছি, কিন্তু তুমিও তো জানো কখনো আমার কথা সিরিয়াসভাবে নেয় না। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। তার বলতে আপনার বড় ছেলে কি বলছে? ভাইয়া তো অবশ্যই বারণ করবে। আরে আজাদ তার বোনের রাগ আর জেদ সম্পর্কে ভালো করেই জানে, সে আর কী বা বলবে। বারণ করলেও কি অবন্তী ওর ভাইয়ের কথা শুনবে? জি বুঝলাম, এমনটাই স্বাভাবিক। মৃদু হেসে বললাম, আপনার মেয়ে সুখে আছে তো, তাই ভূতে কিলিয়েছে। কি বলবো বলো? আর তুমি এসে তোমার উত্তর দিবা। এখন রাখি, বাই। জি, আসসালামু আলাইকুম। আঙ্কেল ফোন কেটে দিলেন। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে চোখ গেল ল্যাপটপের দিকে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। এই মধ্যবিত্ত জীবনের সবচেয়ে কঠিন বিষয়টা হয়তো ভালোবাসা নয়, দায়িত্ব। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা চাই, কিন্তু সংসার তো শুধু ভালোবাসাই চলে না। আজ সে বলছে সব পারবে, অভিযোগ করবে না, আমার সঙ্গে থেকে সব কষ্ট হাসি মুখে মেনে নেবে। কিন্তু বলা আর বাস্তবে সেই জীবনে বাঁচা এক জিনিস নয়। আজ যদি আবেগে সব কিছু সহজ মনে হয়, কাল যখন কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না, যখন বলতে হবে এটা এখন হবে না, আর একটু অপেক্ষা করো, তখন কি একই হাসি থাকবে? যদি কোনো একদিন ওর চোখে এক ফোঁটা আফসোস দেখি, যদি মনে হয় আর একটু ভেবে সিদ্ধান্ত নিলেই ভালো হতো, তাহলে সেই দৃষ্টিটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই কারণেই আমি এখনো ভয় পাই ভালোবাসাকে নয়, ভয় পাই ভালোবাসার পরে আসা দায়িত্বকে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা সরিয়ে দিলাম। সামনে অনেক কাজ পড়ে আছে, ভবিষ্যতের উত্তর ভবিষ্যতেই দেবে। এখন শুধু কাজ করাটাই জরুরি। রাতে শুক্রবার আব্বু আম্মুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, তোমাকে ইনভাইট করলাম। আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে আমি কি করব? কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করতে হয়। যাই হোক, তুমি শুক্রবার দিন চলে আসবা। যদি না করেছো তাহলে তোমার কপালে দুঃখ আছে। না গেলে কি করবেন শুনি? আপনি কিছুই করতে পারবেন না। আমি অনেক কিছু করতে পারি। যদি কিছু করি তাহলে তুমি অক্ষত অবস্থায় থাকবে না, মেরে তক্তা বানিয়ে দেব। তাছাড়া আর কি বলবেন? কিন্তু আপনি সেটাও পারবেন না, আপনার সে সাহস নেই। আছে কি নেই তা সময় হলে বুঝতে পারবে। ভদ্রলোকের মতো শুক্রবারের দিন চলে আসবা। ও আমি যেতে পারবো না। আমি যদি যাই তাহলে এক পা ভাঙবো, আর এক হাত ভাঙবে, আর এক চোখে কানা করব। আমি কি ছেড়ে দেবো নাকি? আমিও ছেড়ে দেবো না। আচ্ছা বলুন, আপনার কাজ কতটুকু এগোলো? এই কিছুদিনের টুলসগুলো চিনলেন? অনেক কঠিন। এগুলো কিভাবে করে? এই জন্য বলেছিলাম, নিজের উপর চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব শিখতেই হবে এমন কোনো কথা নেই। না না, আমি শিখবো যখন বলেছি তখন শিখেই ছাড়বো। শোনো না গো। বলুন, কি বলবেন? লাভ ইউ। থাক, এত ভালোবাসা ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাই? সত্যি কি তুমি আসবে না? গিয়ে করবোটা কি? যাওয়া আসাতেই সময় নষ্ট। ঠং, আব্বু তো বলছিল তুমি আসবা। তারপরেও জিজ্ঞেস করলেন কেন? প্রায় অনেকক্ষণ কথা বলে ফোন কেটে দিই। মানে অবন্তী আপু প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে গেছে। 2 দিন পর দুপুরের দিকে রাজশাহীর উদ্দেশ্যে বের হলাম। অনুষ্ঠান রাতে, তাই এখন যাওয়া। দুপুর হলে তো সকালেই যেতে হতো। আমার জন্য তো ভালোই হয়েছে, ঘুমাতে পেরেছি। বিকেলে 6টা বাজতে বাজতে আঙ্কেলের বাসায় চলে আসি। অবন্তী আপু আন্টি সহ বেশ কিছু পরিচিত মুখ ড্রয়িং রুমে বসে আছে। অবন্তী আপু তো আমাকে দেখে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তে যাবে, তার আগেই সামনে 2 হাত এগিয়ে দিয়েছি। কাছে আসতেই শোল্ডার ধরে বললাম, একটু তো লজ্জা শরম করেন, কত মানুষ বসে আছে। রাগি চোখে আমার দিকে তাকালো। পাশে সরিয়ে আন্টিদের কাছে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আর আমি তো ভেবেছিলাম তুমি সকালে আসবা, কিন্তু আসলে বিকালে। তাই না, আসলে ভাবলাম যেহেতু অনুষ্ঠান সন্ধ্যায়, তাই তাড়াতাড়ি গিয়ে কি করব। আঙ্কেল কোথায়? বাইরে কোথাও রয়েছে, যাও গিয়ে রেস্ট নাও। জি। অবন্তী আপু তখন থেকে শুধু রাগি লুক দিচ্ছে, না জানি আমার কি হবে। আন্টি দোয়া করবেন যেন বেঁচে থাকি। এমন মনে হচ্ছে আমার উপর দিয়ে সাইক্লোন বয়ে যাবে।
কিন্তু আমি আমার অপরাধ জানি না বলে এই রুমের দিকে এলাম। যে রুমে আগে থাকতাম সেই রুমে আন্টি মৃদু হাসলো। পিছনে পিছনে জোরে শব্দ করতে করতে আসছে। পায়ের শব্দে এমন মনে হচ্ছে দেওয়াল কাঁপছে। দেওয়াল না কাঁপলেও আমার ভিতরটা কিন্তু ঠিকই কাঁপছে। আরে আমি কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। রুমে আসতেই অবন্তী আপু এসে দরজা আটকে দিল। ভয় পেয়ে গেছো না? হ্যাঁ, এমন ভাবেই সারা জীবন ভয় পাবে। কত বড় শয়তান! আল্লাহ, তুমি আমার ভাগ্যে একেই লিখে রেখেছো। সত্যি আমার জীবন কয়লা করে ছেড়ে দিবে। ব্যাগ রেখে বিছানায় বসতে বসতে বললাম, আর একটু তো লজ্জা শরম করেন। অতগুলো মানুষের সামনে ওভাবে জড়িয়ে ধরতে গেলেন কেন? আমি আমার বরকে জড়িয়ে ধরতে গেছি, অন্য কাউকে তো না। ওই হ্যালো, এখনো হয়নি। আর আপনার লজ্জা না থাকলেও আমার আছে। এমনভাবে ঠোঁট কামড়ানোর মানে কি? না, ভাবলাম নতুন জামাই এসেছে, একটু মিষ্টি মুখ করিয়ে নি। আসো, মিষ্টি মুখ করবা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সরেন সরেন, এমন কিছু মোটেও না। শুধুমাত্র আপনার জন্য পাক পবিত্র থাকা যাচ্ছে না। সব সময় এমন ছিমার্কা ছিমার্কা কথা থাকেই। ওরে আমার হাজি সাহেব এলেন রে! এত ঢং করো কেন? তুমি যত ঢং করো তত ঢং মেয়েরাও মনে হয় করে না। এই দেখেন, মোটেও ভালো হচ্ছে না। ধুর, এগুলো কি শুরু করেছেন? রাতে মজা বুঝাবো। এখন কিছুই বলবো না। এখন কি খাবেন বলুন? পানি, শরবত, না আমার ঠোঁট? এ ভাই, আমাকে কি ভদ্র মনে হয়? উঠে দাঁড়িয়ে ওনার সামনে এসে বললাম, আপনার ঠোঁট। এতক্ষণ ধরে সিডিউস করছেন না? আমি সিডিউস হয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরলাম। ডাইনি কয়েকটা কামড়ও দিয়েছে, আমিও দিয়েছি। ছেড়ে দিতেই বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকে মাথা রাখলো। পরম যত্নে আমিও জড়িয়ে ধরলাম। আপনি লজ্জাও পাচ্ছেন? এটা কোনোভাবে মানতে পারছি না। না মানে কে জানি। তুমি কি আমাকে প্রপোজ করবা? তুমি কিন্তু এখনো বলনি ভালোবাসি। জানো, আমি সবসময় একটা কথাই ভেবেছি, ভালোবাসা মানে কাউকে কাছে টেনে নেওয়া না, বরং তার ভালোটা চাওয়া। তাই বারবার তোমাকে দূরে ঠেলে দিয়েছি। ভেবেছি একদিন তুমি হয়তো ঠিক আমাকে ভুলে যাবে। তোমার মতো একটা মেয়ের জীবনে আমার মতো সাধারণ একজন মানুষ না থাকলেও কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমি যতবার তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছি, ততবারই তুমি আরও কাছে চলে এসেছো। আমি বাস্তবতার কথা বলেছি, তুমি পাশে থাকার কথা বলেছ। আমি অভাবের ভয় দেখিয়েছি, তুমি স্বপ্ন ভাগ করে নেওয়ার কথা বলেছ। আমি তোমাকে ছেড়ে দিতে চেয়েছি, আর তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথাই ভাবনি। আজ আর পালাতে চাই না। আমি জানি আমার কাছে বড় বাড়ি নেই, দামি গাড়ি নেই, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নেই। কিন্তু একটা জিনিস আছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে সম্মান করব, আগলে রাখবো। আর আমার জীবনের প্রতিটা সুখে দুঃখে তোমাকে পাশে চাইবো। তুমি বলেছিলে আমার স্বপ্নটা তোমারও স্বপ্ন হবে। তাহলে কি আমার জীবনের সব স্বপ্ন হয়ে থাকবে? অবন্তী চৌধুরী, তুমি কি আমার স্ত্রী হবে? হুম, আমি তোমাকে এত এত এতগুলো ভালোবাসি। এবার যান, গিয়ে আন্টিদের সাথে আড্ডা দেন। আমি তানভীরের সাথে দেখা করে আসি। ওরে এই খুশিতে ট্রিট দিব। ওর জন্য আপনাকে পেলাম। তুমি তানবীরকে মারবা? কিন্তু কেন? আরে না না, মনে মনে বললাম, ওর কপালে প্রচুর দুঃখ আছে। শালা, ওর জন্য এমন ডেঞ্জারাস একটা লাইফ পার্টনার হবে। আমি তোমাকে ভালোবাসি। বুক থেকে সরিয়ে চেহারার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গেছে। বাবা, দেখি অনেক লজ্জাও পাই। এবার আমাকে আপনার বউ বানিয়ে নিয়ে চলুন। আমি এখানে আর থাকবো না। আপনার পড়াশোনা, অ্যানিমেশন কোর্স? আপনি অ্যানিমেশন শিখিয়ে দেবেন, আর পড়াশোনা ফুল স্টপ। এটা নিয়ে আগামীকাল কথা হবে। আমি এখন বাইরে যাই। কপালে একটা চুমু দিয়ে সাইড কেটে চলে এলাম। তারপর রুম থেকে বেরিয়ে এসে বাইরে চলে আসি। তানভীরকে ফোন দিলাম। কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। কোথায় তুই? রানীবাজারে? কেন? না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। ভাবলাম তোর জন্য অবন্তী আপুকে জীবনসঙ্গী হিসাবে পাবো, তাই ট্রিট দিব। তুই কি রাজশাহী এসেছিস? কিছুক্ষণ আগে এসেছি। আঙ্কেল আন্টির আজকে বিবাহবার্ষিকী, তাই এলাম। তুই অপেক্ষা কর, আমি সন্ধ্যা হতে হতে চলে আসব। তাহলে আজকে থাক, আগামীকাল নিবি। আরে ভাই, ট্রিট তো পালিয়ে যাচ্ছে না। থাক, আশপাশটা ঘুরে দেখি। কল কেটে দিয়ে বললাম,
তুই শুধু দেখা কর, তোকে জন্মের ট্রিট একেবারে খাইয়ে দিব। আশপাশ ঘুরে চলে আসি বাসায়। অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। অনুষ্ঠান শেষ করে ল্যাপটপ নিয়ে শুয়ে আছি, তখন রুমে কারো আগমন ঘটলো। পিছনে ঘুরে দেখি শয়তানের নানি। এই 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 রুমে কি, পাগল নাকি? আমার রুম মেহমানে দখল করে নিয়েছে। ওদের সাথে আমি ঘুমাতে পারবো না। ওদের সাথে ঘুমানো থেকে তোমার সাথে ঘুমানো অনেক ভালো হবে নাকি? পাগল নাকি? আর কি হবে? এই রুমে ঘুমাবেন ঠিক আছে, বিছানায় ঘুমিয়ে যান, আমি মেঝেতে শুয়ে পড়ব। আরে জানো, তুমি মেঝেতে কেন ঘুমাবে? তুমি তো ঘুমাবে আমার বুকে। এত আরামের বুক ঘুমাবে যে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবে। শুধু স্বপ্ন দেখবা আর স্বপ্ন দেখবা। থাক, তার প্রয়োজন নেই, আমি নিচেই ঘুমাবো। আরে কিছু করবো না, সত্যি বলছি। আপনি আপনাকে আটকে নিলেও আমি আমাকে পারবো কিনা জানি না। এমনিতেই না, থাক কিছু না। আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি মেঝেতে শুয়ে পড়ব। আর কত রাতে ঘুমাবো ঠিক নেই। বিছানা থেকে নেমে দেওয়ালে হেলান দিয়ে বসলাম। অবন্তী আপু শুধু ঘুরে ঘুরে আমার দিকে দেখছে, তারপর আমার পাশে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। আমিও বসে বসে তোমার কাজ দেখবো। দাঁড়ো, দরজা আটকে আসি। এই মেয়েকে কি বলবো বুঝতে পারছি না। এরে তো কোনো কিছু বলেও লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেই। উঠে গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে আমার পাশে এসে মাথা কাঁধে রেখে ল্যাপটপের দিকে তাকালো। একটু পরে বুঝতে পারলাম যে ঘুমিয়ে পড়েছে, তাই ল্যাপটপ পাশে রেখে অবন্তী আপুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আবারও ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুম ফাঁকা, তাই ওখানে সোফায় বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে, আকাশ, তুমি এখানে কেন? আপনার মেয়ে বিছানা দখল করে নিয়েছে, মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে। আমার ঘুমাতে অনেক দেরি হবে। এমন রাত জেগে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। রাত জেগে থাকার কারণে এখন কেমন যেন শুকিয়ে গেছো। না আসলে আপনি কি ঘুমিয়ে পড়েন, আমার ঘুম আসলে আমি এখানেই শুয়ে পড়ব, আমার সমস্যা হবে না। ওকে, কি আর বলবো। আঙ্কেল চলে গেল। আরও কিছুক্ষণ গেল, আবার কেউ এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। অন্ধকারে কে বোঝা গেল না। এসেই আমার কান ধরেছে। এবার বুঝতে পেরেছি কে সে। আসো তুমি। আরে যাও না, আর কান ছাড়ো, ছিঁড়ে যাবে তো। তুমি যদি এখন না আসো তাহলে কিন্তু তোমার ল্যাপটপ ভেঙে দিব। উঠছি, প্রজেক্ট সেভ করে ল্যাপটপ অফ করে সাথে সাথে রুমে এলাম। অবন্তী আপু দরজা আটকে দিয়ে আমার কাছে এলো। ল্যাপটপ রেখে যেই ঘুরতে যাব, তখনই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এই দেখো, ওইসব কিন্তু হবে না। আমার পিরিয়ড চলে, তাই চাইলেও সম্ভব না। যাক, আল্লাহ বাঁচিয়েছে। বাইরে ওয়াশরুম থেকে আসি, তুমি শুয়ে পড়ো। পালানোর চেষ্টা করে লাভ নেই। আরে আমি সত্যি ওয়াশরুমে যাব। অবন্তী আপু কিছু বললো না, তাই ওয়াশরুমে চলে আসি। তারপর ওয়াশরুম থেকে রুমে এলাম, দেখি বিছানায় শুয়ে আছে। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লাম, কিন্তু মনে হয় দূরত্ব রাখবে। এসে বুকে মাথা রেখে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরেছে। এই ছিল ভাগ্যে। তারপর আর কি, ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফোন নিয়ে দেখি সকাল 10টা বাজছে। উঠে ব্রাশ হাতে বেরিয়ে ওয়াশরুমে এলাম। ব্রাশ শেষ করে রুমে আসতেই দেখি অবন্তী আপু নাস্তা নিয়ে হাজির। নাস্তা শেষ? আরে না, তুমি কি এক্ষুনি চলে যাবা? না আজকে থেকে আগামীকাল যাবা? বিকেলে চলে যাব। আসো, আগে খেয়ে নাও। আঙ্কেল কি রেস্টুরেন্টে চলে গেছেন? না, উনি তোমার সাথে কথা বলবে। কি বলবেন উনি জানেন ভালো। ওকে। দুজনে একসাথে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আঙ্কেলের সাথে কথা বললাম। কি আর বললেন, আমি রাজি কিনা, তারপর বিয়ের বিষয়ে এইসবই। যদিও বিয়েটা গ্রামে হবে, তাদের 14 গোষ্ঠী তো ওদিকেই। আগে আব্বুর সাথে কথা বলবে, তারপর তারিখ ঠিক করবে। দুপুরে তানভীরের 72 লাখ ধরে আছি, ওর অবস্থা খারাপ হয়ে আছে। শালা, একমাত্র তোর জন্যই এমন ডেঞ্জারাস জিনিস আমার জীবনে এলো। বন্ধু ছেড়ে দে না, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? দেখ, ওটা ভুলবশত হয়ে গিয়েছিল। কোনো ছাড়াছাড়ি নেই, একমাত্র তোর জন্যই এমন হয়েছে। বন্ধু, এবারের মতো মাফ করে দে না। আমার 72 লাখ টাকা, ছেড়ে দে না ভাই, যা হবার হয়ে গেছে। ইচ্ছে তো করছে আন্ডা ফাটিয়ে অমলেট বানিয়ে তোকে খাওয়াই। শালা বাই মাছ, কত রকমের পেয়ারা দেই তুই জানিস? ওই দেখ, এদিকে একটা মেয়ে আসছে, এবার তো ছেড়ে দে। ঘাড় ঘুরিয়ে দেখি সত্যি একটা মেয়ে, তাই ছেড়ে দিয়ে বললাম, এবারের মতো বেঁচে গেলি,
শালা বাই মাছ। বলছি রাজশাহী শিফট হয়ে যা। এখনও এত টাকা পয়সা হয়নি যে পুরো ফ্যামিলি নিয়ে থাকবো। যদি শিফট হই তাহলে আব্বু আম্মুকে নিয়েই হব। ভবিষ্যতে এখানে শিফট হবার ইচ্ছে আছে। তোর শ্বশুরকে বল একটা বাসা খুঁজে দিতে। আরে না না, কোনোদিন করব না। তখন সারা জীবন বইয়ের খোটা খেতে খেতে জীবন যাবে। আমি আমার উপার্জন দিয়েই ফ্ল্যাট কিনে তারপর থাকবো। বুঝে গেছি, তুই চলে আসলে আমাদের আড্ডা দিতে ভালো হবে। বল তোর কাজ কেমন চলছে? ভালো। অবন্তীও অ্যানিমেশন কোর্স করছে। জানিস তো, বউ হিসাবে চাকরিজীবী মেয়ে পছন্দ না আমার। বাহ, ভালোই তো, দুজনে একসাথে কাজ করবি। ভালো ভালো। আমি যদি শিখতাম তাহলে তো মনে কর ভালোই হতো। এইসব তোকে দিয়ে হবে না, কারণ তোর ধৈর্য নেই। এখানে প্রচুর শ্রম এবং ধৈর্য লাগবে, কিন্তু এইসব তো তোর ভিতরে নেই। সেটাই তো। তো বিয়ে শাদী কখন? ইনভাইট করলেই জেনে যাবে। এখন কখন তারিখ ঠিক করবে কিভাবে বলি বল। তারপর আড্ডা দিয়ে আঙ্কেলের বাসায় চলে এলাম। এসে গোসল করে একসাথে খেতে বসেছি। অবন্তীর মামাতো বোন এবং খালাতো বোনেরা সকালেই চলে গিয়েছে। শুধু ওর চাচাতো বোন এখানে আছে। আকাশ, আমি ভেবেই পাচ্ছি না অবন্তী তোমার সাথে কিভাবে গ্রামে থাকবে। আমার যে মেয়ে। আমিও তো সেটাই চিন্তা করি। এখন আমি কি করব বলেন আন্টি? সেটাই তো প্রবলেম বাবা। এসি লাগিয়ে নিবে? এসি ছাড়া আমার ঘুম আসবে না। আঙ্কেল যদি এসির দাম এবং প্রতি মাসে বিদ্যুৎ খরচ দেই তাহলে ঠিক আছে, এখানে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য সামান্য এসি লাগাতে পারবে না? এই সামান্য জিনিস আপুর থেকে তোমার নিতে হবে? অবন্তী আপুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, এটা সামান্য জিনিস? মনে মনে বললাম, আমি তো এইসব জিনিসই ভয় পাই। সত্যি তো, আমি কেমন পুরুষ যে বউয়ের জন্য একটা এসি লাগাতে পারবো না? আমার তো এমন মেয়েকে বিয়ে করার যোগ্যতাই নেই। যতটুকু ভেবেছিলাম যে আমি পারবো, কিন্তু এখন এমন মনে হচ্ছে আমাকে দিয়ে হবে না। খাওয়া শেষের পথেই তাই হাত ধুতে যাব। তখন আন্টি বললেন, কি ব্যাপার, তোমার খাওয়া শেষ? আপনি তো জানেন আমি কেমন খাই। হাত ধুয়ে উঠে পড়লাম, তারপর চুপচাপ চলে আসি। তুই এসি ছাড়া ঘুমাতে পারবি না, গাড়ি ছাড়া চলতে পারবি না, তাহলে আকাশকে কেন বিয়ে করতে চাইছিস? কেন এমন জেদ করছিস? আমি তো মজা করে বলেছি। আর কি এমন হয়ে গেল যে আমার উপর রেগে যাচ্ছ? তোর কথা শুনি আকাশে চুপ হয়ে যাওয়া দেখি বুঝতে পারছিস না কি হয়েছে? সব কিছু নিয়ে মজা করা সাজে না। আকাশ কি তোর বাপের মতো টাকা পয়সাওয়ালা যে তোর বাসায় এসি লাগবে? তোর লজ্জা করলো না বলতে? এই সবের জন্য তোকে রিজেক্ট করে আসছে, আর আবার তুই সেই কথাগুলো বলছিস? আরে আমি তো মজা করে বলেছি। অপেক্ষা কর, তোর মজা সাজা হতে বেশি সময় নেই। কখন কি নিয়ে মজা করতে হয় সেই কমন সেন্সটুকুও নেই। একটু মজাও করতে পারবো না? আপু, সবকিছু নিয়ে মজা করতে নেই। তোমার কাছে এটা মজার হলেও ভাইয়ার কাছে মজার না। এসবের জন্য তোমাকে এড়িয়ে এসেছে আর এগুলো নিয়ে মজা করছো। আমি চুপচাপ ফোনের দিকে তাকিয়ে আছি। এখনো কিছুই শুরু হয়নি। আমার মনে হয় এসব বন্ধ করে দেওয়া উচিত। আঙ্কেলকে আমার ফাইনাল কথা জানানো উচিত। দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকাই। অবন্তী আপু ছাড়া আর কে হবে? চোখে মুখের অবস্থা কেমন যেন হয়ে আছে। মনে হচ্ছে কান্না করে দিবে। কিছু কি হয়েছে? আই এম সরি। আমি ওটা মজা করে বলেছিলাম। আমি বুঝতে পারিনি ওই কথাটাতেই তুমি এতটা কষ্ট পাবে। অবন্তী আপুর কথা শুনে বিছানা থেকে উঠে বসলাম। না, দোষ তোমার না। তুমি যেই পরিবেশে বড় হয়েছো সেখানে এসি গাড়ি এসব খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো চাইবে, এটাই স্বাভাবিক। না, আমি আর কখনো এমন কিছু বলবো না। কোনোদিন কিচ্ছু চাইবো না, প্রমিস। সেটাই চাই না। নিজের স্বাভাবিক ইচ্ছেগুলোকে মেরে ফেলো না। শুধু আমার জন্য নিজেকে বদলানোর কোনো দরকার নেই। অবন্তীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে লাগলো। দেখো, আমি তোমাকে দোষ দিচ্ছি না, বরং আজ আবার বুঝলাম আমি কেন বারবার তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। আজ এসির কথা, কাল হয়তো অন্য কিছুই হবে। তোমার চাওয়াগুলো অযৌক্তিক নয়, কিন্তু সেগুলো পূরণ করার সামর্থ্য আমার আজ নেই। আমি মিথ্যে আশ্বাস দিতে পারি না, বলতে পারি না সব ঠিক হয়ে যাবে।
হয়তো একদিন পারবো, কিন্তু আজ পারছি না। আর এই আজটার জন্যই আমি ভয় পাই। আমি চাই না কোনো একদিন তুমি আমার দিকে তাকিয়ে ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। সেদিন তোমার কষ্টের চেয়ে নিজেকে ক্ষমা করতে না পারার কষ্টটাই অনেক বেশি পোড়াবে। কিছু না বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আমিও বাধা দিলাম না, আবার সান্ত্বনাও দিচ্ছি না। এখন না বলুক, কিন্তু ভবিষ্যতে ঠিকই বলবে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে বেছে নেওয়া। দয়া করে এমন কথা বলিও না। সত্যি আমি এমন কিছু বলবো না, কখনো কিছু চাইবো না। আচ্ছা, বুঝেছি। এবার তো কান্না থামাও। না আমাকে গোসল করানোর ইচ্ছে হয়েছে? কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। ছাড়িয়ে বললাম, শুধু শুধু তো কান্না করার কোনো প্রয়োজন নেই, তাই না? একটুতেই ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করছে। আর কিচ্ছু বলবে না তো? আর ছেড়ে যাবার কথা বলবে না তো? আরে ধুর, না। আমাকে বাসায় ফিরতে হবে। আর আঙ্কেল যাওয়ার আগে দেখা করতে বলেছিলেন, ওখানে যেতে হবে। শোনো, এমনভাবে নাক টেনো না। কান্না করলে একটুও ভালো দেখায় না। এবং ভালো মেয়ের মতো কান্না থামিয়ে আমাকে ভালোভাবে বিদায় দাও। হুম, কিন্তু এত তাড়াতাড়ি গিয়ে কি করবা? এত তাড়াতাড়ি যাবার প্রয়োজন নেই। 2:50 বেজে গিয়েছে। আঙ্কেলের কাছে যেতে যেতে 3টা। আবার আঙ্কেলের সাথে কথা বলতে হবে, মনে হচ্ছে অনেক সময়। আচ্ছা, যখন বলছো তখন আর একটু থেকে যাচ্ছি। এবার তো চোখের পানি মোছো। অবন্তী আপু চোখের পানি মুছে নিল। মেয়ে মানুষ এত যে কাঁদতে পারে, আল্লাহ মনে হয় তাদের চোখের সাথে সমুদ্র অ্যাড করে রাখেন। বিছানায় বসে পড়ি। ল্যাপটপের দিকে তাকিয়ে উঠে আবারও ব্যাগ নিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরলাম। শুধু শুধু সময় নষ্ট। তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কাজ করতে হবে। অবন্তী আপু শুধু ঘুরে ঘুরে দেখছে। কি হলো? না, কিছু না, এমনি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে দেখতে থাকো। আর একটু থেকে চেঞ্জ করে নিয়ে বের হলাম। আমি ড্রপ করে দিই? না, আপনি এখন গিয়ে ঘুম দেন। আমি রিক্সা অথবা অটো নিয়ে চলে যাব। বাইরে অনেক রোদ। আরে না, আমি ড্রপ করে দিচ্ছি রেস্টুরেন্টের সামনে এবং ওখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত। শুধু শুধু জেদ করে। আমি রিক্সা নিয়ে চলে যাব। অনেকদিন রাজশাহী শহর দেখা হয় না, তাই দেখতে দেখতে যাব। আর উনি বলেন গাড়িতে ড্রপ করে দেবে। আপনি গিয়ে ঘুম দেন, আমি এখন যাই। বাই। অবন্তী আপুর সামনে এসে দাঁড়ালো। তারপর গালে একটা চুমু দিয়ে বলল, বাই। জি। ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আন্টিকে বলে চলে আসি। বাসার বাইরে আস্তে আস্তে একটা রিক্সা পেয়ে যাই। এই যে, থাকুন, এবার যাই। বাই। বাই। সাবধানে চাপা আর রাস্তা পারাপার হবা। হুম। ইশারা করতেই রিক্সাওয়ালা এলো। তারপর রিক্সায় উঠে রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে আঙ্কেলের রেস্টুরেন্ট পর্যন্ত এলাম। রেস্টুরেন্ট খুব বড় না, আবার ছোটও না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি চলে যাবা? জি আঙ্কেল, আপনি আমাকে ভেবে ফাইনাল ডিসিশন জানাতে বলেছিলেন। আমার কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কথাটা বলতে এসে ভিতরটা কেমন কাঁপছে। না, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটা উভয়ের ভবিষ্যতের জন্যই ভালো। আপনি অবন্তীর জন্য ছেলে দেখেন। আজকে দুপুরে আবারও প্রমাণিত হলো যে আমি তার যোগ্য না, তার জন্য পারফেক্ট না। কেন? দুপুরে কি হচ্ছে? আর আমি এমন উত্তরের আশা করিনি। খেতে খেতে যা হয়েছে সব কিছু খুলে বললাম। আঙ্কেল, ও মজাই করে বলেছিল, আমি জানি। কিন্তু কিছু কিছু মজা আছে যেগুলো অন্যদের কাছে হাসির হলেও একজন মানুষের ভেতরটা কাঁপিয়ে দেয়। আমি ওকে দোষ দিচ্ছি না, ওর কোনো দোষ নেই। ও যে পরিবেশে বড় হয়েছে, এখানে এসি, গাড়ি, ভালো পোশাক, এসব বিলাসিতা নয়, স্বাভাবিক জীবন। কিন্তু আমার জীবনে এগুলো এখনও স্বপ্ন। আর যদি আমি ওর জন্য একটা এসিও লাগাতে না পারি, তাহলে কাল ওর জন্য অন্য কোনো প্রয়োজন কিভাবে পূরণ করব? আমি চাই না ও নিজের অভ্যাস, নিজের ইচ্ছে, নিজের জীবনকে শুধু আমার জন্য চাপা দিয়ে রাখুক। মানুষ কিছুদিন মানিয়ে নিতে পারে, কিন্তু সারা জীবন নিজের স্বভাবের বিরুদ্ধে বাঁচা খুব কঠিন। আমি ভয় পাই কোনো একদিন ও হয়তো কিছু বলবে না, কিন্তু চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলবে। সেই দীর্ঘশ্বাসের কারণ যদি আমি হই, তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই বলছি, আমার চেয়ে ওর জন্য আরও যোগ্য, আরও সক্ষম কাউকে খুঁজে বের করুন। হয়তো ও আজ আমাকে ঘৃণা করবে, কিন্তু 10 বছর পর অন্তত আমাকে দোষ দেবে না। তোমার কথা আমি বুঝেছি। তুমি এত তাড়াহুড়ো করো না। তুমি আরেকটু সময় নাও। এমনভাবেই চলবে, কিন্তু এগুলো ঠিক হবে না। আমি চাই না সে তার ব্যক্তি স্বাধীনতা নষ্ট করে ফেলুক। আমি চাই না তার স্বপ্ন, ইচ্ছেগুলোকে আমার জন্য নষ্ট করে দিক। আঙ্কেল, আমি যথেষ্ট সময় নিয়েছি, আর নিতে চাই না।
তোমাদের রিলেশনের ক্ষেত্রে বাধা পরিবার না, বাধা পরিস্থিতি আর বাস্তবতা। তোমরা কথাগুলো ঠিক, আমিও তাই ভাবি কিভাবে থাকবে ওখানে। জি। আঙ্কেল চুপ করে থাকলেন। আমি একটু চুপ থেকে বললাম, আজকে আমি যাই আঙ্কেল। জানো আকাশ, আমি বাবা, আমার মেয়ের ভালোটা আমিও চাই, কিন্তু একটা কথা বলি, তোমরা দুজনেই একই ভুল করেছো। মানে? তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো ও পারবে না, আর ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও পারবেই, অথচ সত্যিটা তোমাদের কেউ জানে না, কারণ সেই জীবনটা এখনো শুরুই হয়নি। আমি তোমাকে জোর করব না, আবার ওকেও জোর করব না, কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা যদি শুধু বাস্তবতা দিয়ে মাপা যেত, তাহলে পৃথিবীতে অর্ধেক সংসারই টিকতো না। আবার শুধু ভালোবাসা দিয়েও সংসার চলে না, মাঝে এখান একটা জায়গা আছে, সেটার নাম বিশ্বাস। ওনার কথা শুনে চুপ করে রইলাম। জি, আপনার কথা বুঝেছি। আজকে আমি চাই। আসসালামু আলাইকুম। ওনার উত্তর না শুনেই বেরিয়ে এলাম। আহ, জীবন! টাকা পয়সা থাকলে কত ভালো হতো। নিজের ভালোবাসার মানুষকে রানী বানিয়ে রাখতে পারতাম, তার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করতে পারতাম। আবার একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম। রাত 11টা। অবন্তী আপু অনেক মেসেজ কল দিয়েছে। আমি সেভাবে রিপ্লাই দিইনি, শুধু বলেছিলাম বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছে গেছি বলার পর থেকে আর কোনো রিপ্লাই বা কল ধরিনি। কি হয়েছে এমনভাবে এখানে শুয়ে কেন? রুমে গিয়ে শুতে কি হয়েছে? না, কিছু না। কিভাবে বলতে হয় সেই সেন্সটুকু নেই। দুপুরে কি হয়েছিল? তোর কাছে মজার মনে হলো কি সবার কাছে এগুলো মজা মনে হয়? আম্মু এতক্ষণ বললো আর এখন তুমি শুরু করেছো? আমি তো না বুঝেই বলে ফেলেছিলাম। বুঝতে হবে এসব। নিশ্চয় ফোন ধরে না বা মেসেজের রিপ্লাই দেয় না। হুম, ছোট এই বিষয়কে এত বড় করার কি আছে? ছোট বিষয় তোর কাছে ছোট বিষয়, কিন্তু আকাশের কাছে না। তোর বাপের টাকা পয়সা আছে তাই এটা সামান্য বিষয়, কিন্তু ওর বাপের টাকা পয়সা নেই তাই তার কাছে সামান্য না। আমি তো মজা করছিলাম। জানি তুই মজা করছিস, কিন্তু একটা কথা বলতো, যে ছেলে প্রথম দিন থেকে তোকে একটা কথা বলে আসছে আমি তোমার যোগ্য না, তার সামনে যদি তুই এসের কথা বলিস সে কি শুনবে জানিস? সে শুনবে আমি তোমার কাছে এখনো যথেষ্ট নই। আমি তো ওভাবে বলতে চাইনি। কিন্তু সব কথার মানে মুখে যা বলি সেটা না, যে শুনছে তার মনে কিভাবে লাগে সেটা ভাবতে হয়। আকাশ গরিব বলে কষ্ট পায় না, ও কষ্ট পায় এই ভেবে যদি কোনোদিন আমার জন্য আমার ভালোবাসার মানুষকে কষ্ট পেতে হয়। ওই ছেলেটার ভয়টাই ওখানে। তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস তাহলে শুধু আমি পারবো বললে হবে না, ওর ভয়টাও বুঝতে শিখ। পরের দিন সকাল। গতকাল থেকে না কোনো মেসেজের রিপ্লাই দিয়েছি, না কোনো কল রিসিভ করেছি। চোখ খুলেই পাশে তাকিয়ে থমকে গেলাম। এই মানুষ না ভূত? এই মানুষ না ভূত? আবার কখন এসে আমার পাশে শুয়েছে, বাসা থেকে কখন বের হয়েছে আল্লাহই ভালো জানেন। ফোন হাতে নিয়ে দেখি সকাল 11:30। মনে মনে বললাম, এখন উঠলেই শুরু হবে। আগে কান্না করবে, তারপর 100টা প্রশ্ন করবে। কেন রিপ্লাই দিইনি, কেন কেন ফোন ধরিনি, কি হয়েছে? ধুর, এভাবে হবে না। আমি যত দূরে যেতে চাই ও ততই আমার কাছে চলে আসে। ফ্যানের বাতাসে একগুচ্ছ চুল উঠছে, কানের পাশে গুজে উঠে বাইরে এলাম। আম্মুকে দেখে ওনার কাছে এলাম। এই সাইক্লোন কখন এসেছে? 9টার দিকে। আবারও কিছু হয়েছে? না, কিছু হয়নি। একটা মেয়ে এমনভাবে রুমে চলে যাচ্ছে আর তোমরা কিছু বলো না। বিয়ে হয়নি, তবুও কিছু বলছো না। কি বলবো শুনি? তুই বল আমি কি বলবো। থাক, কিছু বলার প্রয়োজনও নেই। লোকজন কি বলবে? হ্যাঁ, কি বলবে? বলছে বউ পেয়ে গেছে, আর তোর আব্বু বাড়ি প্লাস্টারের কথা বলছিল। বাহ, টাকার খনি পেয়ে গেলে নাকি? তোর দেওয়া 40,000 আছে, আর তোর বাপ যা ইনকাম করে সব খরচ হয়ে যায় নাকি? মিস্ত্রি বলেছে 2 মাস লাখ লেগে যাবে। তোর আব্বু 2.5 লাখ ধরে রেখেছে, আর অত টাকাই আছে। তাহলে তো ভালোই। কখন থেকে কাজ শুরু হবে? সামনের সপ্তাহ থেকে। তুই আর কিছু টাকা দিতে পারবি না? এখনও টাকা পাইনি, পেলে হয়তো কিছু দিতে পারবো। ঘুরে ওয়াশরুমে এসে ব্রাশ করে বের হলাম। রুমে আসতেই দেখি ঘুম থেকে উঠে হাই তুলছে। শুরু হলো কি হলো কান্নাকাটি।
আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। গুড মর্নিং। গুড মর্নিং উইশ করে কি ভেবে চোখ থেকে পানি বের করতে শুরু করেছে। বলেছিলাম না কান্না জুড়ে দিবে। এমন দৃশ্য দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একেই বলে মেয়ে মানুষ। বসে বসে কান্নাকাটি করবা না কিছু খাবা? যদি কান্না করে পেট ভর্তি হয় তাহলে কাঁদো। তুমি কল রিসিভ করোনি কেন? কেন রিপ্লাই দাওনি? কেন ইগনোর করছো? এখন কান্নাকাটি ছেড়ে উঠে চোখে মুখে পানি দিয়ে আসো। খেয়ে তারপর কান্নাকাটি আর অভিযোগ করা যাবে? কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। নাক টানতে শুরু করেছে। দেখো, কান্না করছো ঠিক আছে, কিন্তু যদি নাক টানতে টানতে সর্দি পড়ে তাহলে তোমার থেকে পরিষ্কার করে নিব। টেবিলে দেখি বড় ব্যাগ। কতদিনের জন্য এসেছে আল্লাহ ভালো জানেন। পিছনে ঘুরে রুম থেকে বেরিয়ে এলাম। আম্মুকে বাসার ভিতরে দেখতে পেলাম না, এমনকি হেসেলেও নেই। কোথায় গেল? বাইরে এলাম, কিন্তু তাও চোখে পড়ছে না। গাড়ি কি নিয়ে আসেনি? নাই তো, সম্ভবত বাসে করে এসেছে। এ মেয়ে কী যে করে! আব্বু যে কোথায় গিয়েছে? আবার রুমে এলাম, দেখি এখনও নাক টানছে। কীভাবে এর কান্না থামাই? বিছানায় বসতেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে বললাম, কি হয়েছে? এমনভাবে কান্না করো কেন? আমি কখনো কিছু চাইবো না, কোনোদিন এইসব নিয়ে ইয়ার্কিও করবো না। তুমি যা দিতে পারবে বলে মনে হবে সেটাই চাইবো, কখনো অভিযোগ করবো না। আচ্ছা ঠিক আছে, এবার কান্না থামাও, আমি আর কিছু বলবো না। কখনো আর ছেড়ে যাবার কথা বলবো না তো? না। একটু ঘুরে চোখ মুছে ঠোঁটের উপর কিস দিতেই কান্না থেমে গেল। ছেড়ে দিয়ে বললাম, এবার গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো। খাবে, তারপর খেয়ে সোজা তোমার চাচুর বাসায় চলে যাও। হুম, সত্যি আর এমন বলবে না তো? না, আর বলবো না। মনে মনে বললাম, বলেও কি কাজ হচ্ছে নাকি? বিছানা থেকে উঠে বললাম, এবার চোখে মুখে পানি দিয়ে আসো। দেখি আম্মু কোথায় গেল। আমি রুম থেকে বের হলাম, আর অবন্তীও বের হয়ে ওয়াশরুমে গেল। দেখি আম্মু বাইরে থেকে আসছে, হাতে ডিম। এগিয়ে গিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? ডিম আনতে পাঠিয়েছিলাম, রুটি কি দিয়ে দেবো? ওকে, তাহলে ডিম ভাজি করো। আম্মু হেসেলের দিকে গেল, আর আমি রুমে। একটু পরে অবন্তী রুমে আসে। এসে আয়না নিয়ে চেহারা দেখছে। তারপর ব্যাগ থেকে মেকআপের ছোট্ট একটা বক্স বের করে হালকা মেকআপ করতে শুরু করে। আম্মুর আসার শব্দ পেয়ে আমিও এগিয়ে গেলাম, সাথে রুটি আর ডিম ভাজি। আম্মুকে দেখে বললাম, তুমি রুমে রাখো, আমি পানি নিয়ে আসি একটু পরে। এবার তোমার খাওয়া শেষ, এবার তুমি যাও, আমি কাজে বসবো। তোমার কথা মতো এসেছি যে তোমার কথা শুনেই চলে যাব? তাহলে বসে থাকো, গাড়ি নিয়ে আসোনি? না, বাসে করে এসেছি। আর আমি তো থাকবো বলে এসেছি। দুদিন পর আব্বু আম্মু আসবে, আর আমাদের বিয়ের বিষয়ে কথা বলবে, এবং বিয়ে দিয়ে তারপর যাবে। অবন্তী আপুর কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। একটু চুপ থেকে বললাম, বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর কিছু সময় নিলে ভালো হতো না? কোনো সময় নেওয়া চলবে না। তুমি শুধু এটা ওটা বলে এটা থেকে পালাতে চাইছো। আমি যতই এইসব থেকে পালাতে চাই, ততই যেন পিছু ছাড়ছে না। পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছি। এবার থেমে যাই, এবার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করি, দেখি কি হয়। চেষ্টা না করেই হার মানা ঠিক না। তারপর সারাদিন থেকে বিকেলে অবন্তীকে তার চাচার বাসায় রেখে এলাম। গল্পটা এখানে শেষ করছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। কাউকে বিয়ের দাওয়াত দিব না, তাই এমনভাবেই গল্প শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।